ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মিস্টার ঈশান, আমি কিন্তু আপনাকে বারবার বলেছি একই ভুল আমি বারবার পছন্দ করি না, কিন্তু তারপরও আপনি একই ভুল কিভাবে করেন? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমাকে জাস্ট 2 মিনিট সময় দেন, আমি আবারও কারেকশন করে দিচ্ছি। এই নিয়ে আপনার কতবার কারেকশন করা হচ্ছে তার কোনো ঠিক আছে? আপনি কি শুরু করেছেন কি বলবেন আমাকে প্লিজ? কাজে মন না থাকলে প্লিজ আপনি কাজটা অফ করতে পারেন, বাট এইভাবে আমার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করবেন না। ঈশানের কোনো কথা শোনার আগে ফাইলটা তুলে ঈশানের দিকে ছুঁড়ে মারলো। রাগে টেবিলের উপর সজোরে একটা বাড়ি মারলো সে, যেন সে প্রচন্ড পরিমাণে বিরক্ত ঈশানের কাজের উপর। যদিও সে কেন বিরক্ত এটা ঈশান বুঝতে পারছে না। ঈশান খুব ভালো করে জানে তুলি এটা ইচ্ছা করে করছে, কারণ পুরো ফাইলের ডাটা একদম ক্লিন আছে। কিন্তু তারপরেও তুলির পছন্দ হচ্ছে না। ইচ্ছে করে যদি কেউ কাউকে অপছন্দ করতে চায় তাহলে কোনো কাজই তার ভালো লাগবে না, এটা ঈশান খুব ভালোভাবেই জানে। ঈশান জানে এখন তুলিকে কিছু বলে লাভ হবে না, তাই সে কোনো কথা না বাড়িয়ে ফাইলটা তুলে নিয়ে বাইরের দিকে চলে যেতে লাগলো। মিস্টার ঈশান, আমি কি আপনাকে চলে যেতে বলেছি? আপনি চলে যাচ্ছেন কিসের জন্য? অ্যানসার মি। না ম্যাডাম, মানে আপনি যেটা বলছিলেন সেই জায়গাগুলো কারেকশন করার জন্য যাচ্ছিলাম। আবারও মুখে মুখে তর্ক করছেন? আমি আপনাকে বারবার বলেছি আমি মুখে মুখে তর্ক করা পছন্দ করি না। ঈশান এবার স্থির হয়ে দাঁড়ালো। সে জানে আজ তুলি তাকে সহজে ছাড়বে না। সে ধীরে ধীরে তুলির টেবিলের দিকে এগিয়ে এলো এবং সরাসরি তুলির চোখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। ম্যাডাম, আপনি ঠিক কি চাইছেন? ফাইলটা যদি ভুলই হতো তবে আপনি সেটা প্রথমবারেই ছুঁড়ে মারতেন। 3বার রিজেক্ট করার পর এখন আপনি বলছেন আপনার সময় নষ্ট হচ্ছে। আসলে সময় নষ্টটা কি ফাইলে হচ্ছে নাকি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে অন্য কোনো পুরনো ঝাল মেটাচ্ছেন? ঈশানের এই সোজা সাপটা কথা শুনে তুলি যেন মুহূর্তের জন্য বোবা হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো। সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনার সাহস তো কম না ঈশান, আমার বেতন খেয়ে আমার সামনেই তরপাচ্ছেন। ভুলে যাবেন না আপনি এখানে কেন এসেছেন আর আমি আপনাকে কেন এখানে বন্দি করে রেখেছি। ভুলিনি ম্যাডাম, ভুলিনি বলেই তো আজও এই নরকে টিকে আছি। তবে মনে রাখবেন, ঘৃণা করতেও কিন্তু যোগ্যতা লাগে। আপনি আমাকে যতটা ঘৃণা করছেন তার ছিটে ফোঁটাও যদি ভালোবাসার সময় দেখাতেন তাহলে আজ গল্পটা অন্যরকম হতো। কথাগুলো বলে ঈশান হন হন করে কেবিন থেকে বেরিয়ে গেল। তুলে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঠিক 3 বছর আগে এই মানুষটাই যখন তার জীবনের সবটুকু ছিল তখন পৃথিবীটা কত রঙিন ছিল। অথচ আজ তাদের মাঝে শুধু পাহাড় সমান দূরত্ব আর ঘৃণা। অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা পিয়ন থেকে শুরু করে কলিগরা সবাই কানাকানি করছে। কেন তুলি রহমান এই ছেলেটার উপর এত খড়গহস্ত? আর কেনই বা ঈশান এত অপমান সয়েও এই চাকরিটা ছাড়ছে না? এই তিক্ততার আড়ালে কি কোনো পুরনো প্রেমের সমাধি আছে, নাকি এক ভয়াবহ বিশ্বাসঘাতকতার ইতিহাস? তুলি তার ড্রয়ার থেকে একটা পুরনো ছবি বের করলো। ছবিতে থাকা মানুষটার মুখটা কলম দিয়ে খুঁচিয়ে নষ্ট করা। সে বিড়বিড় করে বলল, সহজেই কি মুক্তি দেব ভেবেছো ঈশান? তুমি আমার জীবন থেকে যা কেড়ে নিয়েছো তার মাসুল তোমাকে তিলে তিলে দিতে হবে। এই অপমান তো সবে শুরু। অফিসের ঘড়িতে তখন দুপুর 2টো বেজে পার হয়ে গেছে। বাইরের তপ্ত রোদে শহরটা যখন পুড়ছে, অফিসের ভিতরের আবহাওয়া তার চেয়েও বেশি গরম। সকালের সেই ফাইল ছোড়াছুড়ির পর তুলি যেন প্রতিজ্ঞা করেছে আজ ঈশানকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দেবে না। একের পর এক অপ্রয়োজনীয় কাজের বোঝা সে ঈশানের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। মিস্টার ঈশান, আমার কেবিনে আসুন এক্ষুনি। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ডেস্কে ডেকে উঠল। তার শরীরটা আজ তেমন ভালো নেই। সকাল থেকে এক কাপ চাও পেটে পড়েনি। সে কেবিনে ঢুকতেই দেখলো তুলে আরাম করে চেয়ারে বসে জানালার দিকে তাকিয়ে আছে। জি ম্যাডাম, কিছু বলবেন? মিস্টার ঈশান, 3বার বেল দেওয়ার পর আপনার আসতে কি খুব কষ্ট হচ্ছিল নাকি কানে তুলো দিয়ে বসেছিলেন? জি না ম্যাডাম, আমি আগের ফাইলগুলো গুছিয়ে রাখছিলাম। বলুন কি করতে হবে? এই কফিটা দেখুন, একদম বরফ হয়ে গেছে। এটা পাল্টে একদম ধোয়া ওঠা গরম কফি নিয়ে আসুন। আর মনে রাখবেন চিনি যেন ঠিক 2 দানা থাকে। আমার মেজারমেন্টে 1 চুলো এদিক ওদিক হলে পুরো মগটা আপনার মাথায় ঢালবো, মনে থাকবে তো? ম্যাডাম, কফি বানানো কি আমার জবে পড়ে? আপনি চাইলে আমি পিয়নকে বলে দিচ্ছি, সে অনেক ভালো কফি বানাতে পারে।
আমি কি আপনার কাছে পরামর্শ চেয়েছি? আমি আপনাকে অর্ডার দিয়েছি। আপনি কি ভুলে গেছেন আপনার কন্ট্রাক্ট পেপারে কি সই করেছিলেন? আপনার জীবনের মালিক এখন আমি। আমি যদি আপনাকে এখন মেঝে মুছতে বলি, আপনি তাই করতে বাধ্য। আপনি কি পালানোর পথ খুঁজছেন ঈশান? না ম্যাডাম, আমি পালানোর চেষ্টা করছি না। আমি শুধু বলতে চাইছিলাম এই ছোটোখাটো কাজগুলো অন্য কেউ করলে আমি আপনার অফিসের জরুরি কাজগুলো শেষ করতে পারতাম। কিন্তু আমি চাই এই ছোট কাজগুলো আপনিই করেন। আপনার ওই দামি হাত দুটো দিয়ে যখন আপনি তুচ্ছ পিয়নের কাজ করবেন, তখন আমার কলিজায় শান্তি লাগে। যান, এখন আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে তর্ক করবেন না। বের হন আমার রুম থেকে। ঈশান মুখ নিচু করে কফির মগ নিয়ে বেরিয়ে এলো। কেবিনের বাইরে আসতেই তার দেখা হলো অফিসের সিনিয়র কলিগ সুমিতের সাথে। সুমিত অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে তুলি আজ ঈশানের সাথে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করছে। ঈশান শোনো, তুমি এটা কি করছো? কেন এ মেয়ের সব অন্যায় অত্যাচার এভাবে সহ্য করছো? তোমার কি আত্মসম্মান বলতে কিছু নেই? আমি তো অনেক দিন ধরেই দেখছি ও তোমাকে টার্গেট করে অপমান করছে। সম্মান দিয়ে কি আর পেট ভরে সুমিতদা? কিছু করার নেই, চাকরিটা আমার খুব দরকার। কিন্তু এভাবে তো কোনো মানুষ টিকে থাকতে পারে না। ও তোমাকে দিয়ে কফি বানাচ্ছে, ফাইল পরিষ্কার করাচ্ছে, এসব তো হাস্যমেন্ট। তুমি কি অন্য কোথাও জব ট্রাই করবে? আমি হেল্প করতে পারি। না সুমিতদা, আমি এখন অন্য কোথাও যেতে পারবো না। এই অফিসের বেতন আর সুযোগ সুবিধা আমার এই মুহূর্তের জন্য খুব জরুরি। তুলি ম্যাডাম যা করছেন করতে দিন, উনি তো আর আমাকে মেরে ফেলছেন না। পাগল হয়েছে তুমি? ও তো তোমাকে মেন্টালি শেষ করে দিচ্ছে। তুমি একবার প্রতিবাদ করলেই দেখো না কি হয়। অন্তত একবার তো নিজের ওপর হওয়া অন্যায়ের জবাব দাও। প্রতিবাদ করলে হয়তো আমার জেদ মিটবে সুমিতদা, কিন্তু আমার যে মানুষটা হাসপাতালের বেডে শুয়ে আছে তার চিকিৎসা বন্ধ হয়ে যাবে, আমি সেটা হতে দিতে পারি না। আপনি প্লিজ আমার এই অসহায়ত্বের কথা কাউকে বলবেন না। ঈশান আবার কফি নিয়ে তুলির কেবিনে ঢুকলো। তুলি কফিটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে রাগে ফেটে পড়লো। এটা কি কফি এনেছেন? এতে তো চিনিই হয়নি। আপনি কি আমাকে অন্ধ ভাবেন, নাকি মনে করেন আমি বুঝতে পারছি না? আপনি ইচ্ছে করে দেরি করছেন। আমি মেজারমেন্ট একদম ঠিক রেখেছি ম্যাডাম, হয়তো আপনার টেস্টে কোনো সমস্যা হচ্ছে। তুলি কফির মগটা সজোরে ঈশানের পায়ের কাছে আছাড় মেরে ভেঙে ফেললো তুলি। এরপর চিৎকার করে বলল, এত সাহস কোথা থেকে পান আপনি? আপনি আমার মুখে মুখে কথা বলার? এই যে কফিটা মেঝেতে পড়লো, এখন আপনি এটা পরিষ্কার করবেন, কোনো পিয়নকে ডাকবেন না। আমি দেখতে চাই আপনি আমার জন্য কতটা নিচে নামতে পারেন। ম্যাডাম, এটা তো অনেক বড় অন্যায় হয়ে যাচ্ছে। আমি কেন মেঝের ময়লা পরিষ্কার করব? এটা তো পিয়নের কাজ। আমি আপনার পিএ, সুইপার নই। কারণ আপনি আমার কথা শোনেননি। এটা আপনার সাজা। আপনি যদি এই মুহূর্তে মেঝে পরিষ্কার না করেন, তবে কাল থেকে আপনার অফিসের আইডি কার্ড ব্লক হয়ে যাবে, আর আপনার এই মাসের বেতন আমি আটকে দেব। এবার ভাবুন আপনি কি করবেন? পরিষ্কার করবেন নাকি আজই চাকরিটা হারাবেন? ঈশান পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ ফেটে জল আসতে চাইছে, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। তার সেই সাদা শার্টের হাতা গুটিয়ে সে টিস্যু দিয়ে মেঝে থেকে কফি পরিষ্কার করতে লাগলো। তুলি চেয়ারে বসে পা দুলিয়ে সে দৃশ্য দেখছে আর মনে মনে অদ্ভুত এক আনন্দ পাচ্ছে। এই তো, এটাই আপনার আসল জায়গা ঈশান। 3 বছর আগে যখন আমাকে মাঝ রাস্তায় একা ফেলে চলে গিয়েছিলেন, তখন একবারও ভাবেননি যে সময় ঘুরে আসে। আসি দেখুন, আপনি আমার পায়ের নিচেই বসে আছেন। এটা আপনার প্রাপ্য ছিল। মেঝে পরিষ্কার করতে করতে ঈশান বলল, ঘৃণা করাও এক ধরনের ভালোবাসা ম্যাডাম। আপনি আমাকে ঘৃণা করতে গিয়ে নিজের কতটা ক্ষতি করছেন সেটা যদি একবার আয়নায় দেখতেন। আমার ক্ষতি নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি আপনার কাজ শেষ করে আজ রাত 10টা পর্যন্ত ফাইলে ডাটা এন্ট্রি করবেন। এক মুহূর্তের জন্যও যেন আপনাকে সিট থেকে উঠতে না দেখি। রাত গভীর হচ্ছে, পুরো অফিস খালি। ঈশান একা ডেস্কে বসে কাজ করে যাচ্ছে। তার পকেট থাকা ফোনটা বারবার ভাইব্রেট করছে। সে আড়ালে ফোনটা বের করে দেখলো হাসপাতালের নার্স ফোন করেছে। ঈশানের হাত কাঁপছে, কিন্তু সে ফোন ধরার সাহস পাচ্ছে না, কারণ তুলি তখনও কেবিনে বসে তার উপর নজর রাখছে। তুলি কেবিন থেকে বেরিয়ে ঈশানের টেবিলের সামনে এসে দাঁড়ালো তুলি। সে ধীতল গলায় বলল, কি হলো? আপনার ফোনের লাইট তো বারবার জ্বলছে। কার ফোন? আপনার সেই বিশেষ মানুষটির, যার জন্য আমাকে আপনি ধোকা দিয়েছিলেন? ওটা জরুরি একটা ফোন ম্যাডাম। আমি কি 2 মিনিটের জন্য বাইরে গিয়ে কথা বলতে পারি? খুব ইমার্জেন্সি। না, 1 সেকেন্ডের জন্যও না। ফোন সাইলেন্ট করে ড্রয়ারে রাখুন।
আমার দেওয়া কাজ শেষ না করে আপনি ফোন টাচ করবেন না, এটাই আমার শেষ কথা। ঈশান ফোনটা ড্রয়ারে রেখে আবার কাজে মন দিল। তার বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। সে জানে না হাসপাতালের ওপাশে কি হয়েছে, আর তুলি তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে। কষ্ট পাও ঈশান, ঠিক এইভাবেই আমি ঠিক 3 বছর আগে আগুনে পুড়েছি। কিন্তু তুলি কি জানে ঈশান আসলে কার জীবন বাঁচাতে নিজের সবটুকু বিলিয়ে দিচ্ছে। রাত তখন অনেক, পুরো অফিস পাড়া একদম নিঝুম হয়ে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো কুলা ছাড়া আর কোথাও প্রাণের স্পন্দন নেই। তুলি তার কেবিনে বসে ল্যাপটপে কিছু হিসেব মেলাচ্ছিল। কাজ শেষ করে সে যখন তার দামি হ্যান্ডব্যাগটা কাঁধে ঝুলিয়ে কেবিন থেকে বের হতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ল সামনের দিকে। পুরো ফ্লোর অন্ধকার হলেও কোণার দিকে ঈশানের ডিস্কের লাইটটা তখনও জ্বলছে। তুলির ভ্রু কুঁচকে এলো। সে কিছুটা অবাক হয়ে নিজের হাতের ঘড়ির দিকে তাকাল। রাত প্রায় 11টা বাজতে চলল। সে মনে মনে ভাবল, ঈশান কি তবে এখনো অফিসে? এই মাঝরাতে সে এখানে কি করছে? তুলি নিজের অজান্তেই ধীর পায়ে ঈশানের ডেস্কের দিকে এগিয়ে গেল। অন্ধকারে শুধু একটি ল্যাম্পের আলোতে কাজ করে যাচ্ছে একজন মানুষ। কাছে গিয়ে দেখলো ঈশান অত্যন্ত মনোযোগ দিয়ে ফাইলটা ডাটা এন্ট্রি করছে। তার চোখগুলো লাল হয়ে গেছে, মুখটা ক্লান্তিতে ফ্যাকাশে দেখাচ্ছে। তুলি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে তাকে দেখলো, তারপর একটা কৃত্রিম গাম্ভীর্য নিয়ে প্রশ্ন করলো, মিস্টার ঈশান, আপনি এখনো অফিসে? 11টা বাজে, খেয়াল আছে আপনার? জি ম্যাডাম, কাজগুলো শেষ করছিলাম। হঠাৎ চলে এলেন যে? এত রাত পর্যন্ত কি কাজ করছেন আপনি? আমি তো সবাইকে ছুটি দিয়ে দিয়েছি অনেক আগে। আপনাকেও তো যাওয়ার পারমিশন দিয়েছিলাম। আপনি নিজেই তো কাজগুলো দিয়েছিলেন ম্যাডাম। আপনি সন্ধ্যার সময় জোর দিয়ে বলেছিলেন এই ফাইলগুলো কাল সকাল 8টার আগে রেডি চাই। তাই ভাবলাম আজ রাতেই শেষ করে রাখি, না হলে কাল সকালে আবার আপনার কাছে অকারণে অপমানিত হতে হবে। আপনার মেজাজ তো কখন কেমন থাকে তার কোনো ভরসা নেই। ঈশানের কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল তুলির বুকে। মুহূর্তের মধ্যে তার মনে পড়ে গেল সন্ধ্যার সেই দৃশ্য। রাগের মাথায় সে ঈশানকে অসম্ভব কিছু কাজের টার্গেট দিয়েছিল এবং পরিষ্কার বলে দিয়েছিল কাজ শেষ না করে যেন সে না যায়। তুলির মনের এক কোণে হঠাৎ খুব অপরাধবোধ কাজ করতে লাগলো। সে ভাবেনি ঈশান তার রাগের কথাগুলো এতটাই সিরিয়াসলি নেবে। সত্যিই কি সে ঈশানের উপর অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে? তুলির ইগো বা অহংকার অনেক বড়, তাই সে নিজের ভুল বুঝতে পারলেও সেটা সরাসরি মুখে প্রকাশ করতে চাইল না। সে তার গলার স্বর কিছুটা নরম করে ঈশানের দিকে তাকালো। আমি বলেছিলাম মানে এই নয় যে আপনি মাঝ রাত পর্যন্ত এখানে বসে থাকবেন। একটা কাজের তো লিমিট থাকে। মানুষ চাইলে অনেক কিছুই পারে, কিন্তু সুস্থ থেকে কাজ করাটা আসল। আপনার শরীর কি ভালো? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি এখানেই চেয়ার থেকে পড়ে যেতেন। শরীর ভালো কি মন্দ তা ভাবার সময় আমার নেই ম্যাডাম। আপনি আমার বস, আপনার অর্ডার পালন করা আমার দায়িত্ব। তাছাড়া আপনি তো বলেছিলেন যে আমার এই চাকরিটা আমার জন্য কতটা জরুরি। আমি তো শুধু আপনার কথা মতো আমার প্রয়োজনীয়তা প্রমাণ করছি। যথেষ্ট হয়েছে, এখন আপনাকে বড় বড় নীতি কথা শোনাতে হবে না। আপনি কি বুঝতে পারছেন না আপনি ক্লান্ত? এই কাজগুলো কাল সকালেও করা যেত। আমি শুধু আপনাকে একটু পরখ করে দেখছিলাম, এত সিরিয়াসলি নেওয়ার কিছু ছিল না। আপনার পরখ করার চক্করে আমার জীবনটা যে ওলট পালট হয়ে যাচ্ছে সেটা কি আপনি দেখতে পান ম্যাডাম? আমি তো আপনার কাছে মানুষ নই, শুধু একটা যন্ত্রের মতো, যার কোনো অনুভূতি নেই, কোনো ক্লান্তি নেই। ঠিক আছে, অনেক হয়েছে। কাজ কালকে করবেন, এখন ব্যাগ গুছিয়ে বাসায় যান। এই মাঝরাতে একা অফিসে বসে থেকে কোনো মহত্ব প্রমাণের দরকার নেই। এটা আমার নতুন অর্ডার। আমি ফাইলটা প্রায় শেষ করে এনেছি ম্যাডাম, আর 10 মিনিট সময় দিলে পুরোটা কমপ্লিট হয়ে যেত। আপনি তো বারবার বলেন অসম্পূর্ণ কাজ আপনার পছন্দ না। আমি বলেছি এখন যাবেন মানে এখনই যাবেন। আর শুনুন, যাওয়ার সময় কোনো রিক্সা না পেলে আমাকে বলবেন, আমি মেইন রোড পর্যন্ত ড্রপ করে দেব। শহরটা এই সময় নিরাপদ নয়। তার দরকার নেই ম্যাডাম, আমি একা যেতে পারবো। আপনার দয়া পাওয়ার যোগ্যতা বা ইচ্ছে কোনোটাই আমার নেই। ঈশান দ্রুত তার ব্যাগটা গুছিয়ে নিল এবং ডেস্কের লাইটটা নিভিয়ে দিল। অন্ধকারে তুলি দাঁড়িয়ে রইল। সে দেখলো ঈশান টলতে টলতে লিফটের দিকে এগিয়ে যাচ্ছে। তুলি মনে মনে ভাবলো এই ছেলেটা আগে এমন ছিল না। এতটা জেদ আর এতটা সহ্য শক্তি সে কোথায় পেল? 3 বছর আগে সে হাসি খুশি ঈশান কি তবে সত্যিই মরে গেছে? ঈশান লিফটে উঠে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার মাথা ঘুরছে। সে পকেট থেকে ফোনটা বের করলো। দেখলো 20টা মিসড কল, সব হাসপাতাল থেকে। তার বুকটা ধরফর করে উঠল। সে দ্রুত হাসপাতালের নম্বরে কল ব্যাক করলো। হ্যালো সিস্টার, আমি ঈশান বলছি। পেশেন্টের অবস্থা কেমন? কেন এতবার ফোন দিচ্ছিলেন? ফোনের ওপাশ থেকে নার্সের কথা শুনে ঈশানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার দু চোখ বেয়ে অবিরল ধারায় জল পড়তে লাগলো। সে বিড়বিড় করে বলল, না, এটা হতে পারে না। আমি আসছি,
আমি এখনই আসছি। ওদিকে তুলি তার গাড়িতে উঠে স্টার্ট দিল। সে ভাবছিল ঈশানের কথা, কেন সে ঈশানের প্রতি এতটা নিষ্ঠুর হচ্ছে। এই ঘৃণা কি তাকে আসলেই শান্তি দিচ্ছে, নাকি সে নিজের অজান্তেই ঈশানকে আবার নিজের কাছে ফিরে পেতে চাইছে। মাঝরাতের এই নির্জনতায় দুই মেরুর দুই মানুষের গল্প এক নতুন মোড় নিল। ঈশান কি সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারবে, আর তুলি কি জানতে পারবে সেই ভয়ঙ্কর সত্যিটা যার জন্য ঈশান আজ সর্বশান্ত। লিফট থেকে বেরিয়ে ঈশান পাগলের মতো অফিসের মেইন গেটের দিকে দৌড় দিল। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে, সাথে প্রচন্ড বাতাসের গর্জন। এই ঝড়ের রাতে রাস্তাঘাট একদম জনশূন্য। একটা রিক্সা বা সিএনজি তো দূরের কথা, একটা সামান্য রিক্সাও কোথাও দেখা যাচ্ছে না। ঈশান বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তার কানে তখনও নার্সের সেই কথাগুলো বাজছে, যে পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাকে এক্ষুনি আইসিইউতে শিফট করতে হবে। ঈশানের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, দু চোখ বেয়ে বৃষ্টির সাথে নোনা পানি মিশে একাকার হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় তুলি তার লাল রঙের গাড়িটা নিয়ে অফিস থেকে বের হচ্ছিল। হেডলাইটের আলোতে সে দেখলো ঈশান বৃষ্টির মধ্যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। সে গাড়িটা থামিয়ে গ্লাস নামালো। তুলির ভ্রু কুচকে এলো। সে বুঝতে পারছে না ঈশান কেন এভাবে ভিজছে। মিস্টার ঈশান, এই ঝড়ের মধ্যে আপনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি নাটক করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এইভাবে ভিজলে তো কাল অফিসে আসতে পারবেন না। ম্যাডাম প্লিজ আমাকে একটু হসপিটালে নামিয়ে দেবেন, খুব জরুরি। কোনো গাড়ি পাচ্ছি না আমি, আপনার পায়ে পড়ি, আমাকে ফিরিয়ে দেবেন না। হসপিটালে? এত রাতে হসপিটালে কেন? কার কি হয়েছে সেটা তো বলবেন। ঈশান কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না, তার হাত পা কাঁপছিল। সে হুট করে গাড়ির দরজা খুলে তুলির পাশে বসে পড়ল। তুলি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার মেজাজ চড়ে গেল ঈশানের এই অসভ্যতা দেখে। আরে আমি কি আপনাকে গাড়িতে উঠতে বলেছি? নামুন গাড়ি থেকে। আপনি পুরো সিট ভিজিয়ে দিচ্ছেন, আর আমার পারমিশন ছাড়া আপনি আমার পাশে বসার সাহস পান কিভাবে? আপনি কি ভুলে গেছেন আমি আপনার বস? গাড়ি চালান ম্যাডাম, বলছি গাড়ি চালান। আমার হাতে একদম সময় নেই। আপনি যদি আমাকে এখন সাহায্য না করেন তবে আমি আজ বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলব। প্লিজ গাড়িটা স্টার্ট দিন। আপনি কি আমাকে অর্ডার দিচ্ছেন ঈশান? নামুন বলছি। আমি কোনোভাবেই আপনাকে নিয়ে কোথাও যাব না। ঈশান তখন হুট করে তুলির হাত থেকে স্টিয়ারিং কেড়ে নেওয়ার চেষ্টা করলো। সে এমন ভাবে স্টিয়ারিং ঘোরাতে চাইলো যে গাড়িটা পাশের আইল্যান্ডের সাথে ধাক্কা খেতে পারত। তুলি ভয় পেয়ে চিৎকার করে উঠল। সে বুঝতে পারলো ঈশান এই মুহূর্তে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে না নিয়ে গেলে সে বড় কোনো ক্ষতি করে ফেলবে। পাগল হয়েছেন আপনি? ছাড়ুন স্টিয়ার, অ্যাক্সিডেন্ট হবে তো। ঠিক আছে আমি চালাচ্ছি, আপনি শান্ত হন। কোন হসপিটাল বলুন? সিটি জেনারেল হসপিটাল। একটু জোরে চালান ম্যাডাম, আমার সব শেষ হয়ে যাচ্ছে, জলদি করুন। তুলি বাধ্য হয়ে গাড়ি স্টার্ট দিল। সে আর চোখে ঈশানকে দেখছে। ঈশানের পুরো শরীর কাঁপছে। সে তার দুই হাতের তালু দিয়ে মুখ থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বৃষ্টির শব্দের মাঝেও ঈশানের সেই কান্নার আওয়াজ তুলির কানে পৌঁছাচ্ছে। তুলির জেদ আর অহংকার যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ভাবছে কে আছে ওই হসপিটালে যার জন্য এই পাথর হৃদয়ের মানুষটা এতটা ভেঙে পড়েছে। ঈশান শান্ত হন, আমরা পৌঁছে যাব। কিন্তু আপনি আমাকে বলছেন না কেন কি হয়েছে? আপনার কি পরিবারের কেউ অসুস্থ? আমার শেষ সম্বল ম্যাডাম, ওই মানুষটা চলে গেলে এই পৃথিবীতে আমার আর কেউ থাকবে না। আপনি হয়তো ভাবছেন আমি আপনার অপমান সয়ে এই চাকরিতে পড়ে আছি স্রেফ টাকার জন্য। হ্যাঁ, টাকা আমার দরকার, কিন্তু সেটা নিজের বিলাসিতার জন্য নয়, ওকে বাঁচিয়ে রাখার জন্য। আমি অনেক বড় অপরাধী ম্যাডাম, আমি ওকে সময় দিতে পারিনি। হসপিটালের গেটে পৌঁছানোর সাথে সাথেই ঈশান চলন্ত গাড়ি থেকে নামার চেষ্টা করলো। গাড়ি থামতেই সে উন্মাদের মতো রিসেপশনের দিকে দৌড় দিল। তুলি গাড়িটা পার করে নিজেও তার পিছু পিছু ভেতরে ঢুকলো। আইসিইউর সামনে গিয়ে দেখলো ঈশান মেঝেতে বসে হাওমাও করে কাঁদছে। একজন বৃদ্ধা নারী সেখানে দাঁড়িয়ে আছেন। ঈশান তাকে জড়িয়ে ধরলো। তুলি আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে দেখলো ঈশানের মা জীর্ণ শীর্ণ কাপড়ে দাঁড়িয়ে আছেন। তার মানে ঈশানের ছোট বোন এখানে ভর্তি। তুলি মনে মনে হিসেব মেলাতে লাগলো। 3 বছর আগে ঈশান যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন সে ভেবেছিল কোনো বড়লোকের মেয়ের লোভে হয়তো সে গেছে, কিন্তু আসল সত্যটা কি তবে অন্য কিছু ছিল? ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসতেই ঈশান তার পা জড়িয়ে ধরলো। ডাক্তার বিরক্তি নিয়ে বললেন যে, টাকা জমা না দিলে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারছি না মিস্টার ঈশান। লাইফ সাপোর্ট বেশিক্ষণ রাখা সম্ভব নয়। ট্রিটমেন্ট শুরু করুন ডাক্তার, সব খরচ আমি দিব। এক মুহূর্তেই ওকে আইসিইউর সেরা বেডে শিফট করুন। টাকার জন্য যেন 1 সেকেন্ডও কাজ না থামে। আমি তুলি রহমান এই হসপিটালের ফান্ডে আমি রেগুলার ডোনেট করি।
আপনারা কাজ শুরু করুন। ঈশান অবাক হয়ে তুলির দিকে তাকালো। তার চোখের পানিতে তখনও বিস্ময় আর কৃতজ্ঞতা। তুলি কি সত্যিই বদলে গেল, নাকি এর পেছনেও আছে নতুন কোনো চাল? ঈশান আর তুলির এই অমীমাংসিত সম্পর্কের জট কি তবে আজ খুলতে শুরু করলো? হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকা দুই মানুষের জীবনে কি আজ নতুন কোনো ভোর আসবে, নাকি এই রাতের অন্ধকারেই লুকিয়ে থাকবে আরো অনেক না বলা কথা? হাসপাতালের করিডোরটা এখন একদম নিঝুম হয়ে গেছে। আইসিইউর সামনে শুধু একটা টিমটিমে নীল আলো জ্বলছে। ঈশান এক পাশের একটা কাঠের বেঞ্চে কপালে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। তার পুরো শরীরটা যেন পাথরের মতো স্থির হয়ে গেছে। একটু দূরে দাঁড়িয়ে তুলি এই দৃশ্যটা দেখছিল। তার বুকের ভেতরটা কেমন জানি হাহাকার করে উঠছে। এই সেই ঈশান, যাকে সে দিনের পর দিন অফিসে তিলে তিলে অপমান করেছে। অথচ এই মানুষটা পাহাড়ের সমান কষ্ট বুকে চেপে মুখ বুজে সব সয়ে গেছে। তুলি খুব সাবধানে অত্যন্ত নীরবে ঈশানের পাশে গিয়ে বসলো। ঈশান তখনও টেরই পায়নি যে তার পাশে কেউ এসে বসেছে। কবে হলো এমনটা ঈশান? আমাদের বিচ্ছেদের সেই দিনগুলোতে ঈশিতা তো একদম ঠিকই ছিল, তাহলে ওর এমন অবস্থা কিভাবে হলো? হুট করে পাশে কথা বলার শব্দ শুনে ঈশান চমকে তাকালো। সে দেখলো তুলি তার খুব কাছে বসে আছে। তার চোখে আর সেই চিরচেনা রুদ্রমূর্তি নেই, বরং এক অজানা করুণা আর মায়া খেলা করছে। ঈশান তার চোখের পানি আলতো করে মুছে একটা দীর্ঘশ্বাস ছাড়লো এবং শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। কি বলবো দুঃখের কথা ম্যাডাম, কপাল পোড়া হলে যা হয় আর কি। আমাদের সম্পর্কের সেই টানাপোড়েনের সময়টাতে যখন আমি একদম দিশেহারা, ঠিক তখনই আমাদের উপর এই বিপদটা এলো। ঈশিতা যখন কলেজ থেকে ফিরছিল, তখন একটা বেপরোয়া ট্রাক ওকে ধাক্কা দিয়ে চলে যায়। ওর মেরুদণ্ড আর মাথায় গুরুতর আঘাত লাগে। সেই দিন থেকেই ও এই সাদা চাদরে ঢাকা বিছানায় নিথর হয়ে পড়ে আছে। ডাক্তার বলেছিল অপারেশন করলে হয়তো ও আবার হাঁটতে পারবে, কিন্তু সেই খরচ জোগাতে জোগাতে আমার আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু আপনি আমাকে একবারও বলেননি কেন ঈশান? আমি তো জানতামই না যে ঈশিতার এই অবস্থা। আপনি কি পারতেন না একবার অন্তত আমার কাছে এসে দাঁড়াতে, সাহায্য চাইতে? সাহায্য কার কাছে চাইতাম ম্যাডাম? আপনি তো আমাকে বিশ্বাসই করতেন না। আপনি ভাবতেন আমি স্বার্থপর, আমি শুধু নিজের কথা ভাবি। আর সত্যি বলতে আমার অভাব আমাকে ছোট করলেও আমার আত্মসম্মান আমাকে আপনার দুয়ারে হাত পাততে দেয়নি। আপনি আমাকে মনে মনে ঘৃণা করতেন, আর আমি সেই ঘৃণাকেই মেনে নিয়ে লড়াই চালিয়ে গেছি। এই যে আজ আপনি ওর চিকিৎসার সব দায়িত্ব নিলেন, এটা আপনার মহানুভবতা, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা ঋণের বোঝা হয়ে থাকবে। তুলি নিশ্চুপ হয়ে ঈশানের কথাগুলো শুনছিল। তার চোখের সামনে কয়েক বছর আগে সেই চঞ্চল ছোট বোন ঈশিতার মুখটা ভেসে উঠল, যে কিনা তুলিকে বড় আপুর মতো করে আগলে রাখতো। সেই মেয়েটা আজ লাইফ সাপোর্টে জমে মানুষের লড়াই করছে। তুলির পায়ের তলার মাটি যেন সরতে শুরু করলো। তার মাথা ঘুরছে। সে ভাবতেও পারেনি ঈশানের এই নিথর নীরবতার পেছনে এত বড় একটা হাহাকার লুকিয়ে আছে। এত কষ্ট এই মেয়েটা কিভাবে সহ্য করছে ঈশান? আর আপনি আপনি কিভাবে পারলেন প্রতিদিন অফিসে আমার ওই জঘন্য ব্যবহারগুলো মুখ বুজে মেনে নিতে? আমি তো আপনাকে মানুষ বলেই গণ্য করিনি। আমি আপনাকে দিয়ে কফি বানিয়েছি, মেঝের ময়লা পরিষ্কার করে এসেছি। আমি তো মানুষই নই, আমি একটা জানোয়ার। আমি শুধু আমার নিজের জেদটাই বড় করে দেখেছি। আপনি নিজেকে দোষ দেবেন না ম্যাডাম। আপনি তো শুধু আপনার ভেতরের জমাট বাঁধা রাগটা বের করেছেন। কিন্তু আমি জানতাম আমি যদি আপনার অফিসে টিকে থাকতে না পারি, তবে ঈশিতাকে আমি বাঁচাতে পারবো না। ওর প্রতি মাসের ওষুধের খরচ আর হাসপাতালের বিল সামলানো আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আপনার দেওয়া প্রতিটা অপমান আমি সয়ে গেছি। আমি শুধু চেয়েছি আমার বোনটা একবার চোখ মেলে তাকাক। আল্লাহর কাছে আমি এই একটাই দোয়া করি প্রতিদিন। তুলি আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে মুখ ঢেকে টুকরে কেঁদে উঠল। যে মানুষটাকে সে প্রতিদিন তিলে তিলে ধ্বংস করতে চেয়েছিল, সে মানুষটা আসলে নিজের রক্ত পানি করে অন্য একজনের জীবন বাঁচানোর জন্য লড়াই করছে। তুলির মনে হচ্ছে পৃথিবীর সব অন্ধকার আজ তাকে ঘিরে ধরেছে। সে ভাবছে কতটা নিষ্ঠুর হলে একটা মানুষের এমন চূড়ান্ত অসহায়ত্ব নিয়ে খেলা করা যায়। আমাকে কোনোদিন মাফ করবেন না ঈশান, আমি ক্ষমার যোগ্য নই। কিন্তু আমি কথা দিচ্ছি, ঈশিতাকে আমি সুস্থ করে তুলবই। আমি কালকেই ওকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। আজ থেকে আপনি আর একা নন ঈশান, আমি আপনার পাশে আছি। সব দায় আমার। অনেক দেরি হয়ে গেছে ম্যাডাম। ডাক্তাররা তো সব আশা ছেড়ে দিয়েছে। এখন শুধু আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় নেই। তবে আপনি যে আজ আমার পাশে এসে বসেছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। হাসপাতালের এই বিষণ্ণ রাতে দুই চিরশত্রু যেন এক নতুন সম্পর্কের সেতু তৈরি করলো। ঘৃণা আর প্রতিশোধের দেয়ালটা এক নিমিষেই ধসে ধুলোয় মিশে গেল।
তুলি মনে মনে প্রতিজ্ঞা করলো সে তার সর্বস্ব দিয়ে হলেও ঈশানের হারানো শোক ফিরিয়ে আনবে। হাসপাতালের করিডোরে নিস্তব্ধতা যেন আরো ঘনীভূত হলো। তুলি দীর্ঘক্ষণ ধরে ঈশানের ক্লান্ত মুখটার দিকে তাকিয়েছিল। তার মনে একটা পুরনো খটকা নতুন করে দানা বাঁধতে শুরু করেছে। 3 বছর আগে হুট করে ঈশানের বদলে যাওয়া আর কোনো কারণ ছাড়াই সম্পর্ক ছিন্ন করে নিখোঁজ হয়ে যাওয়া, সবকিছুই যেন এই পরিস্থিতির সাথে কোথাও গিয়ে মিলছে। তুলি তার মনের গভীর থেকে আসা প্রশ্নটা আর চেপে রাখতে পারল না। ঈশান, আমি একটা কথা জানতে চাই, সত্যি করে বলবেন কি? আসলে আমাদের সম্পর্কের বিচ্ছেদের কারণটা কি তবে এটাই ছিল? ঈশিতার এই বিপদের জন্যই কি আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন? তুলির প্রশ্নটা শেষ হওয়ার সাথে সাথেই ঈশানের চেহারার রং বদলে গেল। এতক্ষণ যে বিষণ্ণতা তার চোখে ছিল সেখানে হুট করে একরাশ আতঙ্ক ভর করলো। সে চোরের মতো এপাশ ওপাশ তাকাতে লাগলো, যেন কেউ তাকে হাতে নাতে ধরে ফেলেছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তুলি খুব ভালো করেই জানে ঈশান যখন সত্য লুকোনোর চেষ্টা করে তখন সে এভাবেই অস্থির হয়ে ওঠে। না মানে আপনি এসব কি বলছেন ম্যাডাম? এর সাথে ওসবের কোনো সম্পর্ক নেই। আপনি অযথা পুরনো কথা টেনে আনছেন। আসলে ওই যে দেখুন ডাক্তার ডাকছে আমাকে, আমি ওনাকে একবার দেখে আসি। ঈশান তড়িঘড়ি করে উঠে চলে যেতে চাইলো, কিন্তু তুলি এবার তাকে সুযোগ দিল না। সে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে ঈশানের হাত শক্ত করে ধরে ফেললো এবং তাকে আবার বেঞ্চে বসিয়ে দিল। তুলির চোখে এখন তীক্ষ্ণ দৃষ্টি। মিথ্যা বলবেন না ঈশান, ডাক্তার কাউকে ডাকছে না। আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। সত্যি করে বলুন তো, আমাকে আপনি কি লুকাচ্ছেন আমার কাছ থেকে? আপনার এই পালিয়ে যাওয়ার চেষ্টা বলে দিচ্ছে এই বিচ্ছেদের কারণ শুধু ঈশিতার অ্যাক্সিডেন্ট নয়, বরং আরো বড় কিছু। আমাকে কি আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা এখানে আসছে না ম্যাডাম। আমি জাস্ট খুব টেনশনে আছি। ঈশিতার এই অবস্থায় আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। প্লিজ আমাকে যেতে দিন, আমার খুব দম বন্ধ লাগছে। ঈশান একরকম জোর করেই তুলির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। সে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না। করিডোর দিয়ে প্রায় দৌড়ে সে লিফটের দিকে চলে গেল। তুলি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে স্পষ্ট বুঝতে পারছে ঈশান কোনো একটা ভয়াবহ সত্য নিজের বুকের ভেতর চেপে রেখেছে, যে সত্যটা প্রকাশ পেলে হয়তো পুরো পৃথিবীটা উলটপালট হয়ে যাবে। আপনি আমার কাছ থেকে পালিয়ে পার পাবেন না ঈশান। আপনার এই আতঙ্কিত চোখ বলে দিচ্ছে আপনি কোনো বড় একটা অপরাধ বোধে ভুগছেন। আপনি যতই লুকানোর চেষ্টা করুন না কেন, এই তুলি রহমান সত্যিটা বের করেই ছাড়বে। আমাদের ভালোবাসার মাঝে কে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল সেটা আমি জেনেই ছাড়বো। ঈশান লিফটের ভিতর ঢুকে হাঁপাতে লাগলো। তার মনে হচ্ছে তার গোপন কোনো কুটুরিতে কেউ হানা দিয়েছে। সে বিড়বিড় করে বলতে লাগলো, না তুলি, আমি তোমাকে কখনোই সেই সত্যিটা বলতে পারবো না। যদি জানো কেন আমি তোমাকে ছেড়েছিলাম, তবে তুমি আমাকে ঘৃণা করারও ভাষা খুঁজে পাবে না। সেই সত্যিটা ঈশিতার সাথেই এই হাসপাতালের 4 দেওয়ালে বন্দি থাক। ওদিকে তুলি তার ফোনে কাউকে মেসেজ দিল। তার চোখে এখন আগুনের মতো জেদ। সে মনে মনে প্রতিজ্ঞা করল 3 বছর আগে সেই ধোঁয়াশা সে এবার দূর করবেই। ঈশান কেন পালিয়েছিল, কেন সে নিজেকে অপরাধী মনে করছে, আর এই ঈশিতার দুর্ঘটনার সাথে কি অন্য কারো হাত ছিল? শুরু হলো নতুন এক রহস্যের তদন্ত। একদিকে ঈশানের লুকানো অতীত, অন্যদিকে তুলির সত্য জানার নেশা। সারা রাত হাসপাতালে সেই সাদা করিডোরে ঈশানের পাশাপাশি তুলিও কাটিয়ে দিল। ভোরের আলো ফুটতেই হাসপাতালের ব্যস্ততা বাড়তে শুরু করলো। তুলি লক্ষ্য করলো ঈশানের মুখটা আগের চেয়েও বেশি ফ্যাকাশে হয়ে গেছে। দীর্ঘ অনাহার আর দুশ্চিন্তায় ছেলেটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুলি উঠে দাঁড়িয়ে ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো। এখন ঈশিতা একটু সুস্থ আছে, ডাক্তার বলেছে আগামী কয়েক ঘন্টা অন্তত বিপদ মুক্ত। আমি এখন বাড়িতে যাচ্ছি ফ্রেশ হতে। আর শোন, তুই আজকে অফিসে যাওয়ার দরকার নেই, এখানেই থাক। ম্যাডাম, আপনি আমাকে তুই করে বলছেন? আর অফিসে যাব না মানে? আজ তো অনেকগুলো ইম্পর্টেন্ট ফাইল রেডি করার কথা ছিল। এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে থাকার কিছু নেই। আমি যা বলেছি সেটা যেন মাথায় থাকে। আজকে আর অফিসে যাওয়ার কোনো দরকার নেই তোর। এটা আমার অর্ডার। আর মনে রাখিস, আমার কথার উপর দিয়ে টপকে কিছু করার চেষ্টা যেন না করা হয়, বলে রাখলাম। তুলি আর এক মুহূর্তও না দাঁড়িয়ে হন হন করে করিডোর দিয়ে বেরিয়ে গেল। ঈশান অপলক দৃষ্টিতে তুলির যাওয়ার দিকে তাকিয়ে রইল। তুলি বাসায় ফিরে দ্রুত ফ্রেশ হয়ে বিছানায় গালিয়ে দিল। শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই লম্বা একটা ঘুম দিল সে। যখন তার ঘুম ভাঙলো তখন ঘড়িতে দুপুর 1টা। অফিসে যেতে আজ অনেক দেরি হয়ে গেছে তার। তুলি তড়িঘড়ি করে তৈরি হয়ে অফিসে পৌঁছালো, কিন্তু নিজের কেবিনের দিকে এগোতেই সে যা দেখলো তা দেখে তার মাথার রক ফুলে উঠলো। সে দেখলো ঈশান তার ডেস্কে বসে ঘাড় নিচু করে ফাইলে কাজ করছে। তুলি প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে নিজের কেবিনে ঢুকলো এবং চিৎকার করে ঈশানকে ডেকে পাঠালো। মিস্টার ঈশান, আমার কেবিনে আসুন এক্ষুনি। ঈশান কেবিনে ঢোকা মাত্রই তুলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে রাগের আগুন।
আপনাকে আমি ভোরে কি বলেছিলাম ঈশান? আপনাকে আমি বারবার বারণ করেছিলাম না আজকে অফিসে আসতে? সারা রাত একটা মানুষ না ঘুমিয়ে থেকে এখন আবার অফিসে কাজ করছেন। আপনি কি নিজেকে রোবট ভাবেন, নাকি আমার কথা অমান্য করা আপনার অভ্যাসে পরিণত হয়েছে? ম্যাডাম, আমি আসলে ফাইলগুলো পেন্ডিং রাখতে চাইনি। আর অফিসে না আসলে আমার সময় কাটতো না। ঈশিতার পাশে মা আছেন এখন। আমি জানতে চেয়েছি, আমি আপনাকে নিষেধ করার পরও আপনি কেন এসেছেন? আপনার কি নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই? এই যে আপনার চোখগুলো জবা ফুলের মতো লাল হয়ে আছে, আপনি কি আয়নায় নিজের চেহারা দেখেছেন আজ? ম্যাডাম, আপনি প্লিজ চিৎকার করবেন না। এটা তো আমার প্রতিদিনের রুটিন। ঈশিতা যখন থেকে অসুস্থ তখন থেকে আমি এভাবে কাজ করি। সারা রাত হাসপাতালে ডিউটি করি আর সারা দিন অফিসে কাজ করি। এতে আমার কোনো সমস্যা হয় না, আমি অভ্যস্ত। ঈশানের মুখ থেকে প্রতিদিনের রুটিন শব্দটা শুনে তুলি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার রাগে জায়গাটা হুট করে এক গভীর আতঙ্ক আর করুণায় ভরে উঠল। প্রতিদিনের রুটিন মানে? আপনি বলতে চাচ্ছেন আপনি দিনের পর দিন এভাবেই চলছেন? রাতে হসপিটাল আর দিনে অফিস? আপনি ঘুমান কখন, খান কখন? সময় সুযোগ মতো একটু একটু বিশ্রাম নেই ম্যাডাম। কাজ না করলে তো আমার চলবে না। ঈশিতার চিকিৎসার খরচ তো অনেক। তাছাড়া কাজ আমাকে দুশ্চিন্তা থেকে দূরে রাখে। আপনি প্লিজ আমাকে আমার মতো কাজ করতে দিন। এতদিন যা করেছো ঈশান, এখন থেকে আর সেটা হচ্ছে না। আমি বেঁচে থাকতে তোমাকে আর এইভাবে নিজেকে শেষ করতে দিব না। তুমি কি মনে করো আমি পাথর? তোমার এই জীর্ণ দশা দেখেও আমি চুপ করে থাকবো? ম্যাডাম, আপনি হঠাৎ এমন কেন করছেন? কয়েকদিন আগেও তো আপনি আমাকে সহ্য করতে পারতেন না। আমি কাজ একটু ভুল করলেই আপনি ফাইল ছুঁড়ে মারতেন। আজ কেন আমার জন্য আপনার এত মায়া হচ্ছে? কারণ আমি জানতাম না ঈশান, আমি জানতাম না তুমি এই পাহাড় সমান বোঝা একা কাঁধে নিয়ে লড়ছো। আমি শুধু আমার অপমান আর বিচ্ছেদ নিয়ে পড়েছিলাম, কিন্তু এখন আমি সব জানি। এতদিন যা করেছো, এখন থেকে তোমার এই রুটিন আমি বদলে দেব। আমার রুটিন বদলানোর দরকার নেই ম্যাডাম। আমি যেভাবে আছি সেভাবেই ঠিক আছি। দয়া করে আমাকে করুণা করবেন না। চুপ, একদম চুপ। আমি কোনো করুণা করছি না, আমি আমার অধিকারের কথা বলছি। এই মুহূর্তে তুমি বাড়ি যাবে এবং গিয়ে লম্বা একটা ঘুম দিবে। এটা কোনো রিকোয়েস্ট নয়, বসের অর্ডার। আর শোনো, তোমার ফোনের ড্রয়ারে আমি একটা কার্ড পেয়েছি, ওটা দিয়ে ঈশিতার সব পেমেন্ট হবে। আমার পারমিশন ছাড়া তুমি আর 1 টাকাও কোথাও খরচ করবে না। ম্যাডাম, এটা আমি নিতে পারবো না। আমি আপনার দয়া নিয়ে বাঁচতে চাই না। এটা দয়া নয় ঈশান, এটা আমার জেদ। আমি তোমাকে আবার সুস্থ দেখতে চাই। আর যদি আমার কথা না শোনো তবে মনে রেখো, আমি তোমাকে এই অফিস থেকে জোর করে বের করে দেব। এখন যাও, আমার সামনে থেকে বের হও। ঈশান কিছু বলতে চাইল, কিন্তু তুলি চোখের জেদের সামনে সে আর কথা বাড়াতে পারল না। সে মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেল। তুলি তার চেয়ারে ধপ করে বসে পড়ল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই পরিশ্রমী আর সৎ মানুষটাকে সে আর হারাবে না। ঈশানকে সে আবার সে হাসি খুশি মানুষটাই ফিরিয়ে আনবে। কিন্তু এই পথকে এতটাই সহজ হবে? দিন দিনে কেটে গেছে অফিসের সেই থমথমে আর বিষাক্ত পরিবেশটা এখন অনেকটাই বদলে গেছে। তুলি কেন জানি এখন আর আগের মতো চিৎকার করে না, বরং ঈশান আশেপাশে থাকলে তার মনের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। আগে ঈশানের মুখ দেখলেই যেখানে তার মেজাজ বিগড়ে যেত, এখন সেখানে ঈশানের উপস্থিতি তার বুকের ভেতর অকারণ দোলা দেয়। তুলি নিজের কেবিনে বসে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকলেও তার মন পড়ে থাকে কাচের দেয়ালের ওপাশে ডেস্কে বসা ওই শান্ত মানুষটার দিকে। ঈশান যখন কাজের ফাঁকে নিজের চশমাটা ঠিক করে, তখন তুলি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। মিস্টার ঈশান, একবার ভেতরে আসুন তো, আপনার সাথে জরুরি কথা আছে। ঈশান কেবিনে ঢুকেই দেখলো তুলি নিবিষ্ট মনে ল্যাপটপে কিছু দেখছে। ঈশান টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তুলি ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই জানালো যে ঈশানের হাতের ওই ফাইলটা তার লাগবে। ঈশান যখন ফাইলটা এগিয়ে দিচ্ছিল, তখন তুলি হুট করে ঈশানের চোখের দিকে তাকালো। ঈশান ভ্রুকুচকে চোখের ইশারায় জিজ্ঞেস করলো যে কি হয়েছে বা কোনো ভুল হয়েছে কিনা। ঈশানের সে গভীর চাহনি দেখে তুলি হুট করেই অপ্রস্তুত হয়ে গেল। সে দ্রুত নিজের চোখের পলক নামিয়ে নিল এবং তার গাল দুটো লজ্জায় কিছুটা লাল হয়ে উঠল। না মানে, আপনার এই ফাইলটা দেখা শেষ হলে আমার টেবিলে দিয়ে আসবেন। আর শুনুন, আপনার জন্য আমি কফি আনিয়েছি, ওটা খেয়ে নেবেন। খবরদার ঠান্ডা করবেন না কিন্তু। আপনি কেন কফি আনালেন ম্যাডাম? আমি তো পিয়নকে বললেই পারতাম। আপনি ইদানিং খুব অদ্ভুত আচরণ করছেন আমার সাথে। আপনার এই ভালো ব্যবহারটা ঠিক হজম হচ্ছে না। আমি যা করছি তাতে কি আপনার আপত্তি? আমি বলেছি কফিটা খেয়ে নেবেন, ব্যাস। এতে এত কথা বলার কি আছে? নিজের স্বাস্থ্যের যত্ন তো নিতে পারেন না, এখন আমি নিচ্ছি তাতেও সমস্যা? তুলি ফাইলটা হাতে নিয়ে এমন ভাব করলো যেন সে খুব ব্যস্ত।
ঈশান চলে যাওয়ার পর সে নিজের বুকের উপর হাত রেখে অনুভব করলো হৃদস্পন্দন কত দ্রুত চলছে। 3 বছর আগে ঠিক এইভাবে ঈশান তাকে জ্বালিয়ে মারত, আর আজ সে নিজে ঈশানের মায়ে আবার নতুন করে জড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঈশান আরেকটা ফাইল নিয়ে তুলির কেবিনে ঢুকলো। তুলি তখন জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে বাইরের আকাশ দেখছিল। ঈশান টেবিলের উপর ফাইলটা রাখতেই তার গায়ে সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ তুলির নাকে লাগলো। তুলি পেছন ফিরে তাকালো। ঈশান তখনও দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তুলি হুট করে ঈশানের খুব কাছে চলে এলো। ঈশান অপ্রস্তুত হয়ে 2 পা পিছিয়ে গেল, কিন্তু তার পেছনেই ছিল দেয়াল। তুলি একদম ঈশানের মুখোমুখি দাঁড়িয়ে তার শার্টের কলারটা হাত দিয়ে ঠিক করে দিতে লাগলো। ঈশান পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসার উপক্রম। আপনার এই শার্টের কলারটা সবসময় কেন জানি উল্টো থাকে ঈশান। আপনি কি ঠিকমতো আয়না দেখেন না, নাকি দেখার মতো কেউ নেই বলে নিজের উপর এত অবহেলা আপনার? ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? আপনি এভাবে কথা বলছেন কেন? অফিসের কেউ এই অবস্থায় আমাদের দেখে ফেললে কিন্তু অনেক বড় ভুল বুঝবে। আপনি কি আমার থেকে দূরত্ব বজায় রাখবেন না? ভুল বুঝলে বুঝুক ঈশান, তাতে আমার কিছু যায় আসে না। আমি কি বলেছি না যে এখন থেকে আপনার সব দায়িত্ব আমার? সেই দায়িত্বের মধ্যে আপনার ছোটখাটো বিষয়গুলোও পড়ে, আর আমি যা করি সেটা বুঝে শুনেই করি। তুলি রহস্যময় একটা হাসি দিয়ে ঈশানের থেকে কিছুটা দূরে সরে গেল। ঈশান দেখল তুলির চোখে আজ সেই আগের ঘৃণা নেই, বরং সেখানে একরাশ অধিকার বোধ কাজ করছে। ঈশান কেবিন থেকে বেরিয়ে নিজের সিটে বসলো ঠিকই, কিন্তু তার মন এখন আর কাজে নেই। সে ভাবছে যে তুলি কয়েকদিন আগে তাকে ছোট করার কোনো সুযোগ ছাড়তো না, সে আজ কেন এত মায়া দেখাচ্ছে? এটা কি সত্যি ভালোবাসা, নাকি তার জীবনে আসা নতুন কোনো ঝড়ের সংকেত? লাঞ্চের সময় তুলি নিজ হাতে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে ঈশানের ডেস্কের কাছে এলো। পুরো অফিসের কলিগরা হা করে তাকিয়ে দেখছিল তাদের বসের এই অবিশ্বাস্য পরিবর্তন। তুলি নিজে খাবারগুলো ঈশানের প্লেটে বেড়ে দিতে লাগলো। খেয়ে নিন ঈশান, মা বাসায় আপনার কথা শুনে এই বিশেষ খাবারগুলো পাঠিয়েছেন। যদি এক লোকমাও বাকি রাখেন তবে কাল থেকে কিন্তু আমি আবার সেই আগের রাগে বস হয়ে যাব। আমার কথা তো জানেনই, আমি যা বলি তা করেই ছাড়ি। আপনি আমার জন্য এত করছেন কেন তুলি? আমি তো সামান্য একজন কর্মচারী মাত্র। আপনার এই অতিরিক্ত যত্ন আমাকে অস্বস্তিতে ফেলছে। তুই আবার কর্মচারী বললি ঈশান? তোকে না বলেছি তুই আমার কাছে কোনোদিনই কর্মচারী ছিলি না? তুই আমার সেই পুরনো ঈশান যাকে আমি অনেক অভিমানে হারিয়ে ফেলেছিলাম। এখন একদম কথা না বলে শান্ত হয়ে চুপচাপ খেয়ে নে তো। ঈশান খেতে শুরু করলো। তুলি এক দৃষ্টিতে তার খাওয়ার দিকে তাকিয়ে রইল। ঈশানের মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। এই যত্ন আর মমতা সে বহু বছর পায়নি, কিন্তু তার মনের এক কোণে একটা ভয় এখনো কুড়ে কুড়ে খাচ্ছে। সে জানে যেদিন তুলি সেই পুরনো বিচ্ছেদের আসল সত্যিটা জানতে পারবে, সেদিন এই ভালোবাসা হয়তো আবার তীব্র ঘৃণায় পরিণত হবে। সকাল 10টা। অফিসের কনফারেন্স রুমের বাইরে আজ অন্যরকম একটা উত্তেজনা। পিয়ন থেকে শুরু করে টপ লেভেলের ম্যানেজার সবাইকে আজ জরুরি তলব করা হয়েছে। তুলি রহমানের মতো একজন রাগী বসের হঠাৎ এমন ডাকে সবার বুকের ভিতর দুরু দুরু কাঁপছে। কেউ ভাবছে কোনো বড় ছাঁটাই হবে, আবার কেউ ভাবছে হয়তো নতুন কোনো কঠিন নিয়মের ঘোষণা আসবে। অফিসের ভেতরে সবাই যে যার মতো ফিসফাস শুরু করে দিয়েছে। বিশেষ করে করিডোরের এক কোণায় দাঁড়িয়ে সুমিত, রেমি আর জাহিদ নিজেদের মধ্যে আলোচনা করছে। ভাই, আমার তো খুব ভয় লাগছে। আজ আবার কার কপালে কি আছে কে জানে। বস যেভাবে হঠাৎ সবাইকে ডাকলো, আমার মনে হচ্ছে নির্ঘাত কোনো খারাপ খবর আছে। ঠিক বলেছো জাহিদ ভাই, কাল পর্যন্ত দেখলাম বসের মেজাজ বেশ ফুরফুরে, কিন্তু এই বসের তো ভরসা নেই। এই মেঘ এই বৃষ্টি। সুমিতা, আপনি তো অনেকদিন ধরেই আছেন, আপনার কি মনে হয় কোনো বড় প্রজেক্ট ক্যান্সেল হলো নাকি? আমি ঠিক বুঝতে পারছি না রিমি, তবে একটা ব্যাপার খেয়াল করেছি, ঈশান বেশ শান্ত আছে। ঈশানের সাথে বসে সম্পর্কটা ইদানিং কেমন জানি বদলে গেছে। তবে আমার মনে হয় আজ বড় কোনো ধামাকা হবে। এমন সময় পিয়ন এসে জানালো যে ম্যাম কনফারেন্স রুমে ঢুকে পড়েছেন এবং সবাইকে এক্ষুনি ভেতরে যেতে বলেছেন। সবার মুখে একটা আতঙ্কের ছাপ। সবাই ধীর পায়ে ভেতরে গিয়ে নিজেদের জায়গায় বসলো। রুমের মাঝখানে ঈশান তার ফাইলে চোখ রেখে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তুলি রহমান কেবিনে ঢোকার পর পুরো রুমে পিনপতন নীরবতায় নেমে এলো। তুলি আজ হালকা নীল রঙের একটা শাড়ি পরেছে, মুখে একটা স্নিগ্ধ হাসি। সে টেবিলে হাত রেখে সবার দিকে একবার চোখ বুলালো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই বোধহয় খুব ঘাবড়ে গেছেন। ভাবছেন কেন আমি আজ আপনাদের সবাইকে এভাবে হুট করে এক জায়গায় করেছি। আমি জানি আপনারা ভাবছেন হয়তো নতুন কোনো ঝাড়ি খাওয়ার সময় হয়েছে। কনফারেন্স রুমে সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসার উপক্রম। তুলি কিছুক্ষণ বিরতি দিয়ে সবার চোখের দিকে তাকালো এবং তার মুখের হাসি আরো চওড়া হলো।
আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই, বরং আজ আপনাদের জন্য একটা অনেক বড় সুখবর আছে। আমাদের কোম্পানির জন্মদিন উপলক্ষে আমরা একটা বিশাল গ্র্যান্ড পার্টির আয়োজন করেছি। এই সামনের শুক্রবার সেই আয়োজন হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই পার্টিতে আপনারা সবাই তাদের ফ্যামিলি বা পরিবার সহ জয়েন করতে পারবেন। তুলির মুখে এমন মিষ্টি কথা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকালো। জাহিদ আর রিমি নিজেদের মধ্যে চোখ ইশারা করলো। তারা বিশ্বাসই করতে পারছে না যে তাদের হিটলার বস এমন সুন্দর কথা বলছেন। কিন্তু তুলি এখানেই থামলো না। এই পার্টির যাবতীয় সব খরচ কোম্পানি বহন করবে, গাড়ি থেকে শুরু করে থাকা খাওয়া সবকিছু। আর হ্যাঁ, শুধু খাওয়া দাওয়া নয়, সেখানে একটা কালচারাল প্রোগ্রামও থাকবে। আপনারা আপনাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আপনারা চাইলে নিজেদের মতো করে নাচ বা যে কোনো পারফরমেন্স করতে পারবেন। আমি চাই আপনারা কাছ থেকে একটু ছুটি নিয়ে জীবনটা উপভোগ করুন। হুট করে রাগী বসের মুখে এত মিষ্টি কথা আর মধুর হাসি দেখে উপস্থিত সবার অবস্থান যেন আকাশ থেকে পড়ার মতো। মনে হচ্ছে বসের মুখে দিয়ে আজ বিষ নয়, বরং খাঁটি মধু ঝরছে। তুলি যখন মঞ্চ থেকে নেমে নিজের কেবিনের দিকে গেল, তখনই সবাই আবার ফিসফাস শুরু করলো। জাহিদ ভাই, আপনি কি শুনতে পেলেন বস কি বললেন? ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে। আমার তো মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। বস কি প্রেমে পড়লেন নাকি? আরে ধর, বস আর প্রেম? কিন্তু আজকে আচরণটা সত্যি অদ্ভুত। উনি যেভাবে হাসছিলেন, মনে হচ্ছিল অন্য কোনো মানুষ। আগে তো ওনার সামনে গেলে আমাদের হাত পা কাঁপতো, আর আজ উনি আমাদের গান গাইতে বলছেন। বিশ্বাস করো আর না করো, এই পরিবর্তনের পিছনে নির্ঘাত কোনো বড় কারণ আছে। ওই দেখো, ঈশানের দিক তাকাও। ঈশানের মুখেও একটা রহস্যময় হাসি। আমার মনে হয় ঈশানই এই অসম্ভবকে সম্ভব করেছে। অফিসের ভেতরে যখন গুঞ্জন তুঙ্গে, তখন ঈশান তার ডেস্কে এসে বসলো। তার মনে হচ্ছে একটা বড় পাথরের দেওয়াল ভেঙে সেখানে এখন বসন্তের বাতাস বইছে। কিন্তু ঈশান জানে এই আনন্দ আর হাসির আড়ালে তার নিজের জীবনের সেই গোপন অন্ধকারটা এখনো রয়ে গেছে। তুলি তার কেবিনে ঢুকে জানালা দিয়ে ঈশানের দিকে তাকালো। সে মনে মনে ভাবলো, ঈশানকে সে শুধু অফিসের কাজই নয়, তার জীবনের প্রতিটি খুশিতেও ভাগিদার করতে চায়। অফিসের পাঠের দিন ঘনিয়ে এলো। পুরো অফিস আজ এক উৎসবের নগরী। ডেকোরেশনের থেকে শুরু করে সবার পরনের পোশাক, সবকিছুতেই আভিজাত্যের ছোঁয়া। অফিসের প্রতিটি কলিগের চোখে মুখে উপচে পড়া আনন্দ আর উত্তেজনা। কিন্তু এই হই হুল্লোড়ের মাঝে একমাত্র ব্যতিক্রম হলো ঈশান। সে তার ডেস্কে পাথরের মতো নির্লিপ্ত হয়ে বসে আছে। তুলি আজ নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছে। দামি সিল্কের নীল শাড়ি, খোলা চুল আর চোখের গাঢ় কাজলে তাকে অপার্থিব সুন্দর লাগছে। সে দূর থেকে লক্ষ্য করলো ঈশান এখনো সে পুরনো অফিসের ফাইলে ডুবে আছে। তুলি পা টিপে টিপে ঈশানের কাছে গিয়ে দাঁড়ালো। তার শরীরের দামি পারফিউমের ঘ্রাণ ঈশানের নাকে লাগতেই ঈশান একবার মুখ তুলে তাকালো, তারপর আবার ফাইলে মন দিল। তুলি তখন ঈশানের খুব কাছে গিয়ে ঝুঁকে পড়ল। কি ব্যাপার ঈশান, সবাই যখন আনন্দের বন্যায় ভাসছে, তুমি এখনো এই মরা ফাইলগুলো নিয়ে বসে আছো কেন? যাও, এক্ষুনি ফ্রেশ হয়ে নাও। তোমাকে আজকে সবার চেয়ে আলাদা লাগা চাই। আমার পাশের জায়গাটা কিন্তু আমি তোমার জন্যই খালি রেখেছি। আমার এতক্ষণের পরিশ্রম কি তুমি এইভাবে ফাইল দেখে অবজ্ঞা করবে? ম্যাডাম, আমি এসব পার্টিতে গিয়ে কি করব? আমার মন ভালো নেই। আমার বোনটা হসপিটালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আমি এখানে টাই পরে উৎসব করব? এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি বরং অন্য সবাইকে নিয়ে এনজয় করুন, আমাকে আমার এই অন্ধকারের মধ্যেই থাকতে দিন। তুমি আবার আমাকে ম্যাডাম বলে দূরত্ব তৈরি করছিস? ঈশান, আমি তোকে বলেছি না ঈশিতা এখন আগের চেয়ে ভালো আছে, আমি নিজে সব তদারকি করছি। আজকে অন্তত আমার জন্য একটু হাসবি না? এই যে আমি তোর জন্য এত সেজেছি, আমার এই শ্বাসটা কি তোর চোখে পড়ছে না? নাকি তুই সত্যিই চাস আমি সবার সামনে তোকে অপমান করি? তুলি, তুমি বুঝতে পারছো না আমার ভেতরটা কেমন পড়ছে? এই জাঁকজমক, এই আলো আমার কাছে বিষের মতো লাগছে। আমাকে প্লিজ মাফ করো। আমি এই মিথ্যা আনন্দ করতে পারবো না। আমার ভেতরে যে কতটা অন্ধকার জমা হয়ে আছে সেটা তুমি জানলে এই সাজগোজ সব ভুলে যেতে। আমি তোমার যোগ্য নই তুলি। ঈশান যখন বারবার নিজেকে সরিয়ে নিতে চাইছিল এবং তুলির দিকে তাকাচ্ছিল না, তখন তুলির জেদ হুট করে মাথায় চড়ে গেল। সে হুট করেই চারপাশ ভুলে ঈশানের শার্টের কলার খপ করে চেপে ধরলো এবং এক হ্যাচকা টানে তাকে দাঁড় করিয়ে ধাক্কা দিয়ে পাশের দেয়ালের সাথে আটকে দিল। তুলির এই আকস্মিক রুদ্র মূর্তিতে ঈশান একদম থতমত খেয়ে গেল। তুলি ঈশানের এতটাই কাছেই চলে এলো যে তাদের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। ঈশানের হৃৎপিণ্ড তখন অনিয়মিতভাবে ধুকপুক করছে এবং সে ভয়ে আর বিস্ময়ে তুলির চোখের দিকে তাকিয়ে আছে। আমি যেটা বলেছি সেটাই হবে ঈশান। আমার কথার উপর দিয়ে কথা বলার সাহস তোকে কে দিয়েছে?
আজকে তোকে পার্টিতে আসতেই হবে এবং তোকে সারাক্ষণ আমার চোখের সামনে থাকতে হবে, বুঝলি? নাকি আরো কিছু করতে হবে তোকে রাজি করাতে? তুই কি চাস আমি তোকে এই মুহূর্তে সবার সামনে নিয়ে যাই? তুলি, এ কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? এটা অফিস, কাচের ওপাশে সবাই আছে, কেউ দেখে ফেললে কিন্তু আমাদের দুজনের সম্মান ধুলোয় মিশে যাবে। ছাড়ো আমাকে, এভাবে শরীরের খুব কাছে এসো না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুমি কেন বারবার আমাকে বিপদে ফেলছো? আসবো কাছে, 100 বার আসবো। কার ভয় দেখাস আমাকে? এই অফিসের বস আমি, আর এই অফিসের ভেতরে তুই শুধু আমার, তোর উপর অধিকার শুধু আমার। ঈশান, তুই কেন বারবার আমাকে দূরে ঠেলে দিচ্ছিস? তোর এই তপ্ত নিঃশ্বাস আর কাঁপানো কণ্ঠ বলে দিচ্ছে তুই এখনো আমাকে আগের মতোই চাস। তবে কেন এই মিথ্যা দেওয়াল তুলে রেখেছিস মাঝখানে? কেন স্বীকার করছিস না যে তুই আমাকে ছাড়া অপূর্ণ? আমি দেয়াল তুলছি না তুলি, আমি শুধু ভয় পাচ্ছি। তুমি জানো না তুমি কার আগুনের কাছে আসছো? আমি সেই পুরনো পবিত্র ঈশান আর নেই। তুমি আমার খুব কাছে আসতে চাইছো, কিন্তু তুমি জানো না আমি কতটা কলঙ্ক আর অন্ধকার বয়ে বেড়াচ্ছি। আমার থেকে দূরে থাকাই তোমার জন্য নিরাপদ। আমি চাই না আমার জীবনের কোনো ছায়া তোমার উপর পড়ুক। দয়া করে আমার হাতটা ছাড়ো। আমি কোনো অন্ধকারকে ভয় পাই না ঈশান। তুই যদি জাহান্নামেও থাকিস আমি সেখানে যেতে রাজি। তো সবটুকু অন্ধকার আমি আমার মায়া দিয়ে মুছে দেব। 3 বছর অনেক দূর থেকে নিজেকে পুড়িয়েছি, আর এক মুহূর্তও না। আজ থেকে তুই শুধু আমার। এখন বল, যাবি তো পার্টিতে, নাকি এভাবেই দেওয়ালের সাথে তোকে আটকে রেখে সারা রাত তোর চোখের দিকে তাকিয়ে থাকবো? তোর কি মনে হয় আমি তোকে ছেড়ে দেব? তুমি বড় জেদি তুলি, কিন্তু এই জেদ একদিন তোমার ধ্বংসের কারণ হবে। আমি চাই না তুমি আবার ভাঙো। আমাকে ঘৃণা করো তুলি, ঘৃণা করো। এই ভালোবাসা তোমার সহ্য হবে না। তুমি ভুল করছো, অনেক বড় ভুল করছো। তুলি সরার বদলে আরো নিবিড়ভাবে ঈশানের ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে এলো। তাদের দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের ত্বকে বিঁধছে। ঈশান তখন চোখ বন্ধ করে এক গভীর যন্ত্রণায় ছটফট করছে, আবার তুলির সান্নিধ্যে শিহরিতও হচ্ছে। ঠিক সেই রোমান্টিক মুহূর্তেই কেবিনের দরজায় সজোরে নক করার শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে দুজন দুই দিকে ছিটকে সরে দাঁড়ালো। তুলি চট করে নিজের শাড়ি আর চুল ঠিক করে গিয়ে ডেস্কে বসলো, যেন কিছুই হয়নি। সে এক হাতে কলম ধরলো এবং তার ঠোঁটে এক রহস্যময় আর তৃপ্তির হাসি ফুটে উঠল। ভেতরে আসুন। ঈশান, ফাইলটা এখানে রেখে যান। আর মনে থাকে যেন, আমি কিন্তু আপনার জন্য স্পেশাল ড্রেস আনিয়েছি। ওটা পরে ঠিক 7টায় স্টেজের পাশে থাকবেন। 1 মিনিট দেরি হলে কিন্তু খবর আছে। আমি আপনার কোনো বাহানা শুনবো না। ঈশান কোনো কথা না বলে কাঁপা কাঁপা হাতে ফাইলটা রেখে দ্রুত কেবিন থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে হাঁটার সময় সে নিজের বুক চেপে ধরলো। সে দীর্ঘশ্বাস ফেলে থমকে দাঁড়ালো। সে মনে মনে ভাবতে লাগলো যে তুলি, তুমি তো আসল সত্যিটা না জেনেই আমার এত কাছে আসছো। তুমি ভাবছো আমি তোমার সেই নির্দোষ ঈশান। যদি একবার জানো আমার ভেতরে কি ভয়াবহ সত্য লুকিয়ে আছে, যদি জানো কেন আমি তোমাকে ছেড়েছিলাম, আর এই ঈশিতার আজকের এই অবস্থার পেছনে কার আসলে হাত আছে, সেদিন কি তুমি পারবে আমার হাত এভাবে ধরতে? সেদিন তো তুমি আমাকে আবারও ঘৃণা করবে, হয়তো ঘৃণায় আমাকে মেরে ফেলতে চাইবে। আসল সত্যিটা না জেনেই তুমি আজ আমার মায়ায় পড়ছো, কিন্তু এই মায়া যে তোমার সাজানো জীবন তছনছ করে দেবে তুলি, আমি নিজেকে কিছুতেই মাফ করতে পারছি না। ঈশান যখন নিজের অতীতের কথা ভেবে আতঙ্কিত হচ্ছিল এবং তার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝলছিল, ওদিকে তুলি তার কেবিনে বসে আয়নায় নিজের লাল হয়ে যাওয়া গাল দেখছিল আর হাসছিল। সে জানে না যে মানুষটাকে সে আজ আপন করে পাওয়ার স্বপ্ন দেখছে তার আড়ালে এক ভয়ানক সত্যি আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষায় আছে। ঝকঝকে আলোয় ঝলমল করছে হোটেলের বিশাল হলরুম। কোম্পানির গ্র্যান্ড পার্টি আজ তুঙ্গে। চারিদিকে দামি সুগন্ধি আর হাসির কলতান। অফিসে সবাই সপরিবারে উপস্থিত হয়েছে, কিন্তু এত আলোর মাঝেও এক কোণায় অন্ধকারের মতো মনমরা হয়ে দাঁড়িয়ে আছে ঈশান। তার পরনে তুলির দেওয়া সেই নীল ব্লেজার, যাতে তাকে রাজপুত্রের মতো লাগছে, কিন্তু তার চোখে সেই বিষণ্ণতা ঢাকা পড়ছে না। সে শূন্য দৃষ্টিতে ড্রিঙ্কসের গ্লাসের দিকে তাকিয়ে আছে। তুলি তখন দূর থেকে ঈশানকে দেখছিল। আজ তুলিকে গাঢ় লাল শাড়িতে রানীর মতো লাগছে। সে ধীর পায়ে ঈশানের কাছে এসে দাঁড়ালো এবং ঈশানের হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরলো। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ঈশান? আমি তোমাকে বলেছি না আজ অন্তত কোনো চিন্তা করবে না? নিজের চোখ দুটোর দিকে তাকাও, কি পরিমাণ আতঙ্ক পুষে রেখেছো ভেতরে। চলো আমার সাথে, আজ আমরা সব ভুলে একটু বাঁচবো। তুলি, আমার ভালো লাগছে না। আমি তোমাকে আগেই বলেছিলাম আমি এসবের জন্য ফিট নই। চারিদিকের এই আনন্দ আমাকে শ্বাসরোধ করে মারছে। প্লিজ আমার হাতটা ছাড়ো। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে,
আমি চাই না কাল অফিসে আমাদের নিয়ে কোনো বাজে কথা উঠুক। কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আর আজ থেকে কেউ আমাদের নিয়ে বাজে কথা বলার সাহস পাবে না, কারণ আজ আমি সবার সামনে ঘোষণা করতে চাই তুমি আমার কে। এখন কোনো কথা নয়, জাস্ট আমার সাথে এসো। তুলি একরকম জোর করে ঈশানের হাত ধরে টেনে স্টেজের মাঝখানে নিয়ে এলো। মিউজিকটা বদলে গিয়ে এখন একটা ধীরগতির রোমান্টিক সুর বাজতে শুরু করলো। তুলি ঈশানের কাঁধে হাত রাখলো এবং অন্য হাত দিয়ে ঈশানের হাতটা ধরে নাচতে শুরু করলো। ঈশান প্রথমে খুব জড়সড় হয়েছিল, কিন্তু তুলির চোখে সেই গভীর মায়া দেখে সে যেন সম্মোহিত হয়ে গেল। সে আলতো করে তুলির কোমরে হাত রাখলো এবং তার দুজন কাপল ডান্স শুরু করলো। পুরো হল রুমের আলো তখন নিভে গিয়ে শুধু তাদের দুজনের উপর একটা স্পটলাইট এসে পড়লো। সবাই মন্ত্রমুগ্ধের মতো তাদের নাচ দেখছিল। দেখলে তো পৃথিবীটা কত সুন্দর যদি তুমি পাশে থাকো। কেন তুমি বারবার আমাকে ছেড়ে পালিয়ে যেতে চাও? তোমার এই বুকের ধুকপুকানি বলে দিচ্ছে তুমিও আমাকে ঠিক ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে বাসি। আজ রাতে আমি আর কোনো বাধা মানতে চাই না ঈশান। তোমার এই সাহস আমাকে ভয় পাইয়ে দিচ্ছে তুলি। আমি জানি না কাল সকালে আমাদের কপালে কি আছে, কিন্তু এই মুহূর্তে তোমার এত কাছে থাকতে পেরে আমার মনে হচ্ছে আমি যেন স্বর্গে আছি। যদি সময়টা এখানেই থেমে যেত তবে হয়তো আমাকে কোনো দিন সেই ভয়াবহ সত্যিটার মুখোমুখি হতে হতো না। ঠিক সেই মুহূর্তে পার্টির বিশাল প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলেন তুলির বাবা জনাব আসাদ চৌধুরী। তিনি পার্টিতে আসার কথা কাউকে জানাননি। দূর থেকে তিনি দেখলেন তার মেয়ে কার যেন বাহুবন্দী হয়ে নাচছে। আসাদ চৌধুরী অবাক হলেন এবং তার ভ্রু কুঁচকে গেল। তিনি নির্বাহী স্টেজের দিকে এগিয়ে যেতে লাগলেন। যখন তিনি স্টেজের একদম কাছে পৌঁছালেন এবং আলোটা পরিষ্কারভাবে ঈশানের মুখের উপর পড়ল, তখন আসাদ চৌধুরীর চোখ মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল। তার ফর্সা চেহারাটা রাগে আর আতঙ্কে নীল হয়ে উঠল। ঈশান হুট করে পেছনে তাকিয়ে আসাদ চৌধুরীকে দেখেই সিটিয়ে গেল। তার পুরো শরীর ঘামে ভিজে গেল এবং সে দ্রুত তুলির থেকে দূরে সরে দাঁড়ালো। আসাদ আঙ্কেল, আপনি এখানে? তুলি, হাত ছাড়ো আমার প্লিজ, উনি চলে এসেছেন। ঈশান যেন কোনো বিভীষিকা দেখেছে এমন ভাবে কাঁপতে শুরু করলো। তুলি হঠাৎ ঈশানের এই পরিবর্তন দেখে অবাক হয়ে পেছনে ফিরল এবং তার বাবাকে দেখে সেও কিছুটা থতমত হয়ে গেল। আসাদ চৌধুরী তখন আগুনের মতো দৃষ্টি নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে তিনি এক্ষুনি ঈশানকে এখান থেকে মুছে দেবেন। বাবা তুমি কখন এলে? আমাদের না জানিয়ে চলে এলে যে বড়। দেখো বাবা, এ হচ্ছে ঈশান। ও আমার অফিসে জয়েন করেছে, মানে ও আমার পুরনো ফ্রেন্ড। চুপ করো তুলি, একদম চুপ। আমি জানি ওকে। আমি তোকে এই দিন দেখার জন্য মানুষ করে নিয়েছি। তুই এই নরাধমের সাথে নাচবি? এই ছেলেটা এখানে কিভাবে এলো? ঈশান, তোমার সাহস তো কম না। 3 বছর আগে যা করেছিলাম সেটা কি যথেষ্ট ছিল না যে আবার আমার মেয়ের আশেপাশে ঘুরঘুর করছো? আঙ্কেল বিশ্বাস করুন, আমি আসতে চাইনি, আমি শুধু কাজ করছিলাম। আমি কালকেই রিজাইন দিয়ে দেব। প্লিজ আপনি শান্ত হন, আমি চলে যাচ্ছি এখনই। ঈশান ভয়ে যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে মাথা নিচু করে ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করলো। তুলি তার বাবার এই রৌদ্রমূত্রেই আর ঈশানের এমন কুকড়ে যাওয়া দেখে স্তম্ভিত হয়ে গেল। সে বুঝতে পারছে না তার বাবা কেন ঈশানকে এতটা ঘৃণা করছেন এবং কেন ঈশান তাকে দেখে চোরের মতো পালিয়ে যাচ্ছে। আসাদ চৌধুরী কোনো উত্তর না দিয়ে তুলির হাত ধরে হিড়হিড় করে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে লাগলেন। তার চোখে মুখে এখন এক বিশাল বড় অপরাধ ঢাকার নেশা। অন্যদিকে ঈশান হোটেলের বাইরে এসে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে হাওমাও করে কেঁদে উঠল। সে জানে আজ থেকে তার সাজানো স্বপ্নগুলো আবার তছনছ হয়ে গেল। পার্টির সেই মায়াবী পরিবেশটা মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হলো। আসাদ চৌধুরী যখন সবার সামনে তুলির হাত ধরে টেনে হিড়হিড় করে দরজার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন বুড়ো অফিসের কলিগরা থমকে দাঁড়িয়ে গেল। সুমিত, রিমি আর জাহিদের মতো মানুষগুলো হা করে তাকিয়ে দেখছিল তাদের সেই প্রভাবশালী বসের করুণ দশা। সবাই নিজেদের মধ্যে ফিসফাস শুরু করলো যে কি থেকে কি হয়ে গেল। যে উৎসবের রাতে ভালোবাসার গুঞ্জন ওঠার কথা ছিল, সেখানে এখন শুধু অপমানের ঝড় বইছে। আসাদ চৌধুরী কোনো দিকে না তাকিয়ে তুলিকে গাড়িতে তুলে সজোরে দরজা বন্ধ করে দিলেন এবং ড্রাইভারকে দ্রুত বাসে যাওয়ার নির্দেশ দিলেন। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে সবার সামনে এভাবে অপমান করলে কেন? অফিসের সবাই আমাদের দিকে তাকিয়েছিল। ছাড়ো আমার হাত, তুমি আমাকে এইভাবে টেনে আনতে পারো না। আসাদ চৌধুরী কোনো উত্তর দিলেন না। তার চোয়াল শক্ত হয়ে আছে রাগে। বাসায় পৌঁছানোর পর তিনি তুলিকে টেনে তার ঘরে নিয়ে গেলেন এবং দরজা আটকে দিলেন। তুলি বিছানায় ধপ করে বসে পড়ল। তার দু চোখ দিয়ে এখন নোনা জল গড়িয়ে পড়ছে। আসাদ চৌধুরী ঘরে মাঝখানে পায়চারি করতে করতে বারবার নিজের কপাল মুছছেন। অপমান আমি করিনি তুলি, অপমান তুই নিজে করেছিস। ওই রাস্তার ছেলের সাথে সবার সামনে নাচতে তোর লজ্জা করলো না? তুই জানিস না ওই ঈশান আমাদের পরিবারের জন্য কতটা নিচে আর অপায়া। আমি 3 বছর আগে ওকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম যাতে তুই সুখে থাকিস।
আর তুই আবার ওকে নিজের অফিসে জায়গা দিলি। বাবা তুমি কেন বারবার ওকে অপমান করছো? আমি ঈশানকে ভালোবাসি বাবা। 3 বছর আগে আমি না বুঝে ভুল করেছিলাম, ওকে একা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার আর না। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। ও আমার জন্য যা করেছে, যতটা কষ্ট ও একা সহ্য করেছে, সেটা জানার পর আমি ওকে আর হারাতে চাই না। আমি আবারও বলছি বাবা, আমি ঈশানকে ভালোবাসি। ভালোবাসা? তুই ওকে ভালোবাসিস, কিন্তু ও তোকে ভালোবাসে না তুলি। তুই যাকে দেবতা ভাবছিস সে আসলে একটা সুযোগ সন্ধানী প্রতারক। তুই ভাবছিস ও তোর জন্য কষ্ট পেয়েছে, তুই ভাবছিস ও বিরহে 3 বছর কাটিয়েছে। না তুলি, তুই আবারও ভুল করছিস। তুই এখনো এই দুনিয়ার নোংরামি চিনিস না। ভুল আমি করছি না বাবা, ভুল তুমি করছো। তুমি ঈশানকে চেনো না। ওর মতো সৎ আর পরিশ্রমী ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি। ও নিজের বোনের চিকিৎসার জন্য দিনরাত এক করে দিচ্ছে, তুমি কেন ওর প্রতি এত নিষ্ঠুর হচ্ছ? আসাদ চৌধুরী এবার তুলির একদম সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখে এক বিষাক্ত জয়ের হাসি। তিনি তুলির কাঁধ ধরে তাকে ঝাঁকিয়ে বলতে শুরু করলেন। তুলি তার বাবার এমন রূপ দেখে ভেতর থেকে শিউরে উঠল। তুই বলছিস আমি ওকে চিনি না? শোন, তবে আসল সত্যি 3 বছর আগে ঈশান তোকে এমনি এমনি ছেড়ে চলে যায়নি। ও তোকে ছেড়ে দেওয়ার জন্য আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল। হ্যাঁ তুলি, এই সেই ঈশান যার জন্য তুই আজ আমার সাথে মুখে মুখে তর্ক করছিস। আমি ওকে অফার দিয়েছিলাম যে হয় তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা আর এই টাকার চেকটা নে, না হয় তুই চলে যা। ও এক মুহূর্ত ভাবেনি তুলি। ও টাকার চেকটা হাতে নিয়ে হাসি মুখে তোকে ছেড়ে চলে গিয়েছিল। তোর ভালোবাসার দাম ছিল ওর কাছে মাত্র কয়েক লাখ টাকা। বাবার মুখ থেকে এই কথাগুলো শোনার পর তুলির মনে হলো তার মাথায় এক বিশাল আকাশ ভেঙে পড়েছে। তার সারা শরীর অবশ হয়ে আসছে। সে বড় বড় চোখে বাবার দিকে তাকিয়ে রইল। ঘরের দেয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। তুলির কানে শুধু ওই একটা কথাই বাজছে, টাকা নিয়ে চলে গেছে। তার মানে কি গত কয়েকদিন ধরে ঈশান যা যা করলো সব নাটক ছিল? ঈশিতার অসুস্থতা, ঈশানের এই হাহাকার, সবে কি নতুন কোনো চাল? তুলি স্তব্ধ হয়ে গেল। তার কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। বাবা তুমি মিথ্যা বলছো বাবা। ঈশান এমনটা করতেই পারে না। ও টাকা নেবে, আমার ভালোবাসার বদলে ও টাকা বেছে নেবে? না, এটা হতে পারে না। তুমি আমাকে থামানোর জন্য বানিয়ে বানিয়ে বলছো। আমি কেন মিথ্যা বলবো তুলি? আমার কাছে সেই চেকে ঈশানের সই করার রিসিভ কপি এখনো আছে। ওর টাকার লোভে তোকে বিক্রি করে দিয়েছিল। আজ আবার ও তোর কাছে ফিরে এসেছে কেন জানিস? কারণ ওর টাকা শেষ হয়ে গেছে। ও এখন তোর সম্পত্তি আর এই কোম্পানির উপর নজর দিয়েছে। ও একটা বিষাক্ত সাপ তুলি। ওকে বিশ্বাস করা মানে নিচের কবর নিচে খোঁড়া। তুলি আর কথা বলতে পারলো না। সে মেঝেতে বসে পড়ল। তার চোখের সামনে ঈশানের সে আতঙ্কিত মুখটা ভেসে উঠল, যেটা সে একটু আগে পার্টিতে দেখেছিল। তার মানে কি ঈশান ভয় পেয়েছিল কারণ সে জানতো আজ না হয় কাল এই লেনদেনের কথা তুলি জেনে যাবে। তুলির মনের ভেতর যে মায়ার প্রদীপ জ্বলছিল তা মুহূর্তে একরাশ ঘৃণায় নিভে গেল। সে নিজের দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, ঈশান তুমি শেষ পর্যন্ত টাকার জন্য আমাকে বিক্রি করলে। আমি তোমাকে ক্ষমা করব না। অফিসের পরিবেশটা আজ যেন শ্মশানের মতো নিস্তব্ধ। কয়েকদিন আগে সে উৎসবের আমেজ এখন শুধুই ধোঁয়াশা। তুলি আজ অফিসে ঢুকেছে একদম ভিন্ন এক রূপে। তার পরনে কালো রঙের ফর্মাল স্যুট, চোখে সানগ্লাস আর চেহারায় এমন এক কঠোরতা যা দেখে অফিসের পুরনো কর্মচারীরাও ভয়ে সিটিয়ে যাচ্ছে। তুলি এখন আর কারোর সাথে ঠিকঠাক কথা বলছে না। আগে সে রাগে চিৎকার করত, কিন্তু এখনকার এই নীরবতা যেন সেই চিৎকারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সে নিজের কেবিনে ঢুকে ফাইলগুলো সজোরে টেবিলের উপর আছাড় দিল। অফিসের পিয়ন থেকে শুরু করে বড় অফিসার কারোর সাহস হচ্ছে না তার সামনে যাওয়ার। জাহিদ, গত 1 ঘন্টার মধ্যে এই ফাইলগুলো কেন আপডেট করা হয়নি? আপনারা কি অফিসে পিকনিক করতে আসেন? আমি যদি এরপর কাউকে ডেস্কে আড্ডা দিতে দেখি তবে কারো চাকরি থাকবে না। গেট আউট ফ্রম হেয়ার। জাহিদ বেচারা ফ্যাকাশে মুখে ফাইল নিয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে এলো। সে দেখলো অফিসের অন্য সবাই তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমিতা রিমে এক কোণায় দাঁড়িয়ে ফিসফাস করছিল, কিন্তু তুলির ধমক শুনে তারা একদম চুপসে গেল। পুরো অফিসে এখন শুধু টাইপিং এর শব্দ আর আতঙ্কের নিঃশ্বাস। সবাই লক্ষ্য করছে তুলি আগের চেয়ে অনেক বেশি গম্ভীর হয়ে গেছে। সে যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি যা যে কোনো সময় ফেটে পড়তে পারে। এদিকে তুলির চোখ বারবার অফিসের সেই ফাঁকা ডেস্কটার দিকে চলে যাচ্ছে যেখানে ঈশান বসতো। পার্টির ওই রাতের পর থেকে ঈশান আর একদিনের জন্য অফিসে আসেনি। জাহিদ ভাই, বস তো আজ তো মানুষ চিবিয়ে খাবে মনে হচ্ছে। এর চেয়ে আগের রাগী বসই ভালো ছিল। এখন তো উনি কথাই বলছেন না, শুধু চোটপাট নিয়েছেন। আর এই ঈশানটা কোথায় গেল? ওই রাতের পর থেকে তো ওর দেখাই নেই। একদম চুপ থাক রিমি। বসের সামনে ঈশানের নামও নিবি না। তুই কি দেখিসনি বস কেমন পাগলের মতো ফাইল ছুড়ছেন? আমার তো মনে হয় ঈশান আর বসের মাঝে এমন কিছু ঘটেছে যা আমরা কল্পনাও করতে পারছি না। ওই রাতের পার্টির পর থেকেই বস যেন মানুষ থেকে পাথর হয়ে গেছেন। তুলি নিজের কেবিনের ভেতর পায়চারি করছে। তার মাথার ভেতরে বাবার সেই কথাগুলো হাতুড়ির মতো বাজছে।
টাকা নিয়ে তোমাকে ছেড়ে গেছে। তুলি যতবারই ঈশানের শূন্য ডেস্কটার দিকে তাকাচ্ছে ততবারই তার রক্ত টকবক করে ফুটছে। সে ভাবছে ঈশান হয়তো জেনে গেছে যে তুলি সব জেনে ফেলেছে, তাই সে আর মুখ দেখানোর সাহস পাচ্ছে না। কিন্তু তুলির মনের এক কোণায় এখন এক অদ্ভুত হাহাকার কাজ করছে। সে কি আসলে ঈশানকে ঘৃণা করে, নাকি এই নীরবতা আসলে এক গভীর অভিমান? তুমি তো কাপুরুষ ঈশান, টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়ে এখন পালিয়ে আছো। তোমার এত সাহস যে তুমি আমার সামনে আসার যোগ্যতাও হারিয়ে ফেলেছো। আমি তোমাকে খুঁজে বের করব। তুমি যেখানেই থাকো না কেন, আমার পাওনা হিসেব বুঝিয়ে না দিয়ে তুমি মুক্তি পাবে না। আমি তোমাকে তিলে তিলে শেষ করব। তুলি হুট করেই তার ব্যাগটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। সে কারো দিকে না তাকিয়ে গটগট করে লিফটের দিকে এগিয়ে গেল। অফিসের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, যে বস অন্তত এখনকার মতো বিদায় হয়েছে। কিন্তু তারা কেউ জানে না তুলি এখন কোথায় যাচ্ছে। তুলি তার গাড়িতে উঠে ড্রাইভারকে নির্দেশ দিল ঈশানের পুরনো ঠিকানায় নিয়ে যেতে। তার দু চোখে এখন শুধু প্রতিশোধের আগুন। সে আজ ঈশিতার ওই হাসপাতালের কেবিনে হানা দেবে, যেখানে ঈশান হয়তো নিজেকে লুকিয়ে রেখেছে। শহর জুড়ে আজ ঝমঝম করে বৃষ্টি পড়ছে, যেন আকাশও আজ কারো গোপন কষ্টের ভাগিদার হতে চাইছে। আসাদ চৌধুরী তার বিশাল ড্রয়িং রুমে বসে পুরনো কিছু ফাইল ঘাঁটছিলেন। হুট করেই তার নজরে এলো 3 বছর আগে সেই গোয়েন্দা রিপোর্টটি, যা তিনি ঈশানের উপর করিয়েছিলেন। কিন্তু ফাইলের একদম নিচে লুকানো ছিল একটি ছোট্ট চিরকুটার হাসপাতালের কিছু হলদে হয়ে যাওয়া রসিদ। আসাদ চৌধুরী যখন কাপা হাতে সে কাগজগুলো পড়লেন, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি জানতে পারলেন সেদিন ঈশান শুধু টাকার লোভে তুলিকে ছাড়েনি, বরং ঈশিতার হার্টের অপারেশনের জন্য সেই মুহূর্তে টাকার খুব প্রয়োজন ছিল। ঈশিতা তখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, আর ঈশানের কাছে বোনকে বাঁচানোর জন্য কোনো সামর্থ্য ছিল না। এ কি করলাম আমি ভেবেছিলাম ও টাকার লোভী, কিন্তু ও তো নিজের জীবন আর ভালোবাসাকে বিসর্জন দিয়ে বোনকে যমদূতের হাত থেকে কেড়ে এনেছে। আমি ওর সে অসহায়ত্বের সুযোগ নিয়েছিলাম। সে আসাদ চৌধুরী, তুমি নিজের মেয়ের সুখ খুঁজতে গিয়ে একটা ছেলের বেঁচে থাকার একমাত্র অবলম্বনটুকুও কেড়ে নিয়েছো। ঈশান তো কোনো অপরাধ করেনি, ও শুধু তার কলিজার টুকরা বোনকে বাঁচাতে চেয়েছিল। আসাদ চৌধুরীর বুকের ভেতরটা এক অজানা হাহাকারে ভরে উঠল। তিনি আয়নায় নিজের মুখটা দেখতেও লজ্জা পাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন তুলি আর ঈশানের মাঝখানে দেয়ালটা ঈশান তুলেছিলেন তিনি নিজে, এক নিষ্ঠুর শর্ত দিয়ে। তিনি দ্রুত তার ব্যক্তিগত সহকারীকে ফোন দিলেন এবং ঈশানের বর্তমান অবস্থার খোঁজ নিতে বললেন। কিছুক্ষণ পর যখন তিনি খবর পেলেন যে ঈশান গত 3 দিন ধরে না খেয়ে ঈশিতার বেডের পাশে পড়ে আছে এবং টাকার অভাবে আবার ঈশিতার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম, তখন আসাদ চৌধুরী আর স্থির থাকতে পারলেন না। আমি ওর জীবনটা তছনছ করে দিয়েছি। ও 3 বছর ধরে এই বোঝা বুঝে যে ও বিক্রি হয়ে গেছে, অথচ ওর বোনের জন্য সবটুকু বিষ নিজের নীলকণ্ঠের মতো পান করেছে। আমি আজই যাব ওর কাছে। আমাকে ওর কাছে মাফ চাইতে হবে, নইলে আমি শান্তিতে মরতেও পারবো না। তুলিকেও সব জানাতে হবে। ওর জানাও দরকার ঈশান কোনো বিশ্বাসঘাতক নয়, ও একজন মহান ভাই। আসাদ চৌধুরী বৃষ্টির মাঝেই গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন। হাসপাতালে পৌঁছে তিনি যা দেখলেন তাতে তার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলো। আইসিইউর বাইরে একটা কাঠের বেঞ্চে ঈশান নিথর হয়ে পড়ে আছে। তার গাল দুটো দেবে গেছে, চোখের নিচে কালশিটে পড়ে গেছে। 3 বছর আগে সেই তেজস্বী ছেলেটা আজ যেন একটা জীবন্ত লাশ। আসাদ চৌধুরী ধীর পায়ে ঈশানের পাশে গিয়ে বসলেন এবং ঈশানের কাঁধে হাত রাখলেন। ঈশান চোখ খুলে আসাদ চৌধুরীকে দেখিয়ে ভয়ে শিউরে উঠল এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। আঙ্কেল, আপনি এখানে? আমি জানি আমি বড় অপরাধ করেছি। আপনার কথা অমান্য করে তুলির সামনে গিয়ে, বিশ্বাস করুন আমি আর আসবো না। আমি কালই শহর ছেড়ে চলে যাব। ঈশিতার শরীরটা খুব খারাপ, তাই ওকে ফেলে যেতে পারছি না। আপনি প্লিজ আমার উপর রাগ করবেন না। আমি আপনার সেই টাকা আর শোধ করতে পারিনি। আমাকে আর লজ্জিত করবেন না আঙ্কেল। চুপ করো ঈশান, আর একটা শব্দও বলবে না। আমি আজ তোমাকে ধমক দিতে আসিনি বাবা, আমি এসেছি আমার ফুলের ক্ষমা চাইতে। আমি আজ সব জেনেছি। আমি জেনেছি কেন তুমি সেদিন টাকার চেকটা নিয়েছিলে, কেন তুমি নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম ঈশান। আমি এক অন্ধ বাবা যে নিজের জেদের কাছে তোমার মতো একটা সোনার ছেলেকে বলে দিয়েছি। ঈশান পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। যে অপবাদের বোঝা সে 3 বছর ধরে একা বয়ে বেরিয়েছে, আজ তার ভার যেন একটু কমলো। কিন্তু তার মনে সে ক্ষত কি এত সহজে সারবে? আসাদ চৌধুরী ঈশানের হাত দুটো ধরে শিশুর মতো কাঁদতে লাগলেন। এক প্রভাবশালী ধনকুবের আজ এক নিঃস্ব যুবকের সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে আছেন। হাসপাতালে সেই করিডোরে তখন শুধু কান্নার শব্দ আর বৃষ্টির শব্দ মিশে একাকার হয়ে গেল। আঙ্কেল, আপনি কাঁদবেন না। আমি আপনাকে ঘৃণা করি না। আমি শুধু চেয়েছিলাম ঈশিতা বেঁচে থাকুক। আমার ভালোবাসা তো মরে গেছে সেদিনই, যেদিন আমি আপনার চেকটা হাতে নিয়েছিলাম। তুলি আমাকে কোনো দিন ক্ষমা করবে না আঙ্কেল।
ও আমাকে টাকার লোভী ভাবে, আর সেটাই ভালো। ও আমাকে ঘৃণা করলেই অন্তত শান্তিতে থাকতে পারবে। আমি চাই না ও আমার এই কষ্টের ভাগিদার হোক। আজাদ চৌধুরী ঈশানকে জড়িয়ে ধরলেন। তার মনে হচ্ছে ঈশান যেন এক বিশাল সমুদ্রের মতো শান্ত, যার গভীরতা তিনি কোনোদিন মাপতে পারেননি। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে ভালোবাসা তিনি নিজের হাতে ভেঙেছিলেন, সেই ভালোবাসা তিনি আবার জোড়া লাগিয়ে দেবেন। হাসপাতালের সাদা করিডোরে আজ এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। প্রতিদিনের মতো আজকেও তুলি এসেছে, তবে তার আসার ধরনটা অন্যরকম। সে আড়ালে দাঁড়িয়ে নিজেকে লুকিয়ে রাখে, কারণ সে চায় না ঈশান তাকে দেখে ফেলুক। তুলির মনে গত কয়েকদিন ধরে যে ঘৃণার পাহাড় জমেছিল সেটা আজ তাকে বারবার এখানে টেনে আনছে। সে চেয়েছিল ঈশানকে যন্ত্রণায় ছটফট করতে দেখতে, কিন্তু আড়ালে দাঁড়িয়ে সে যখন তার বাবা আসাদ চৌধুরী আর ঈশানের কথোপকথন শুনলো, তখন তার পুরো পৃথিবীটা উলটপালট হয়ে গেল। আসাদ চৌধুরীর অনুশোচনা মাখা স্বীকারোক্তি আর ঈশানের সেই কান্না ভেজা কণ্ঠস্বর তুলির কানে তপ্ত সিসার মতো বিঁধল। সে জানতে পারলো 3 বছর আগে যে ছেলেটাকে সে টাকার লোভী ভেবেছিল, সে আসলে তার বোনের জীবন বাঁচানোর জন্য নিজের কলিজা ছেড়ে বিক্রি করে দিয়েছিল। তুলে আর এক মুহূর্তও নিজেকে সামলাতে পারল না। তার দু চোখ দিয়ে বানের জলের মতো অশ্রু বেরিয়ে এলো। সে ধীর পায়ে অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে একদম তাদের সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, তুমি আজ ক্ষমা চাইছো, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি ক্ষমা চাইছো কেন? তুমি তো যা করেছো তা হয়তো একজন স্বার্থপর বাবা হিসেবে নিজের মেয়ের তথাকথিত ভালো চেয়েই করেছো, কিন্তু ক্ষমা তো চাওয়ার কথা ছিল এই মানুষটার, যে অপরাধ না করেও অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হুট করে তুলিকে সেখানে অগ্নিকন্যার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আসাদ চৌধুরী আর ঈশান দুজনেই যেন আকাশ থেকে পড়লেন। ঈশান দ্রুত নিজের চোখের জল মুছে একপাশে সরে দাঁড়ালো। তার চোখ দুটো ভয়ে আর লজ্জায় কুঁকড়ে আছে। আসাদ চৌধুরী তার মেয়ের চোখের দিকে তাকাতে পারছিলেন না, কারণ সেখানে আজ এক বিচারকের তীক্ষ্ণ দৃষ্টি। তুলি কাপা পায়ে ঈশানের একদম সামনে গিয়ে দাঁড়ালো। ঈশান তখনও মূর্তির মতো দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, যেন সে মাটির সাথে মিশে যেতে চায়। তুলিমা, তুমি এখানে কখন এলে? আমি ঈশানকে সব বুঝিয়ে বলতে এসেছিলাম। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি মা। আমি তোমাদের মাঝখানে যে দেয়াল তুলেছিলাম তার জন্য আমি আজ অনুতপ্ত। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। বাবা, তুমি ক্ষমা চেয়ে ছোট হচ্ছ কেন? তুমি তো বিজয়ী, তুমি তো প্রমাণ করে দিয়েছিলে যে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়। কিন্তু এই যে ছেলেটা, যে এখন চোরের মতো মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছে, এর কাছে আমার হাজারটা কৈফিয়ত চাই। ও কেন নিজের মধ্যে এত কষ্ট, এত বীভৎস যন্ত্রণা লুকিয়ে রেখেছে? কেন ও একবারের জন্য আমাকে সত্যটা বলতে পারলো না? কেন ও আমাকে এই সুযোগ দিল যে আমি ওকে টাকার লোভী ভেবে অপমান করি? তুলি হুট করে ঈশানের শার্টের কলারটা আগের মতোই খপ করে চেপে ধরলো, কিন্তু এবারে সেই ধরাতে ঘৃণা ছিল না, ছিল কয়েক বছরের জমানো প্রচন্ড অভিমান আর হাহাকার। তুলির হাতের কাঁপুনি ঈশান অনুভব করতে পারছিল। তুলির তপ্ত চোখের জল তখন ঈশানের শার্টের উপর টুপটুপ করে পড়ছে। ঈশান বড় বড় চোখে বিস্ময় নিয়ে তুলির দিকে তাকিয়ে রইল। তার কণ্ঠ রোধ হয়ে গেছে। আমাকে একটা বার উত্তর দাও ঈশান, তুমি আসলে কোন কঠিন ধাতু দিয়ে গড়া? তোমার কি একবারও মনে হলো না যে আমি তোমাকে প্রতিনিয়ত ভুল বুঝে ঘৃণার আগুনে পুড়ছি? তুমি দিনের পর দিন আমার দেওয়া সব অপমান মুখ বুঝে সহ্য করলে। আমার ছুঁড়ে ফেলে দেওয়া ফাইলে তোমার সম্মান ধুলোয় মিশলো, তবুও তুমি একটা শব্দ করলে না। তুমি নিজেকে টাকার বিনিময়ে বিক্রি করে দিলে, অথচ একবারও জানালে না যে সেই টাকা তোমার বোনকে যমদূতের হাত থেকে কেড়ে আনার জন্য ছিল। আমি কি তোমার কাছে এতটাই পর ছিলাম যে আমার ভালোবাসার উপর তোমার এক ফোঁটাও বিশ্বাস ছিল না? তুমি জানতে পারলে কি করতে তুলি? তুমি কি তোমার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধের ঘোষণা দিতে, নাকি ঈশিতার চিকিৎসার সেই লক্ষ লক্ষ টাকা তুমি তোমার বাবার সিন্দুক থেকে চুরি করে এনে আমাকে দিতে? আমি চাইনি আমাদের এই পবিত্র ভালোবাসার মাঝে কোনো করুণার হাত আসুক। আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো, কারণ ঘৃণা মানুষকে বাঁচতে সাহায্য করে, কিন্তু করুণা মানুষকে তিলে তিলে মারে। আমি তো সেদিনই কলঙ্কিত হয়ে গিয়েছিলাম যেদিন চেকটা হাতে নিয়ে তোমার বাবার শর্ত মেনে নিয়েছিলাম। তবে কেন তোমাকে সেই কলঙ্কে জড়াতাম? তুমি কি মনে করো আমাকে ঘৃণা করতে দিয়ে তুমি আমাকে শান্তিতে রেখেছো? এই 3 বছর আমি প্রতিদিন প্রতিটা মুহূর্ত মরেছি ঈশান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিয়েছি, কেন তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি তুমি আমার ভালোবাসার চেয়ে অনেক বেশি ঊর্ধ্বে ছিলে। তুমি যদি আমাকে বলতে যে তোমার বোনের প্রাণের জন্য টাকা দরকার, আমি এই শহর ভিক্ষা করে হলেও সে টাকা আনতাম, কিন্তু তুমি আমাকে একটা সুযোগও দিলে না। তুমি একা মহান সাজলে আর আমাকে অপরাধী বানিয়ে দিলে। তোমার এই নীরবতাকে আমি আজ সবচেয়ে বেশি ঘৃণা করি ঈশান। তুলি এবার আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ঈশানের বুকের উপর নিজের মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দে হাসপাতালের করিডোরের বাতাস যেন ভারী হয়ে উঠল। আসাদ চৌধুরী এক পাশে দাঁড়িয়ে নিজের মুখ ঢেকে চোখের জল মুছছিলেন।
আজ এক প্রভাবশালী বাবার সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ঈশান অনেকক্ষণ স্তম্ভিত হয়ে থাকার পর খুব সাবধানে তুলির পিঠে হাত রাখলো। সে অনুভব করলো তার 3 বছরে জমানো সব পাথর চাপা কষ্ট যেন তুলির চোখের জলে ভিজে হালকা হয়ে যাচ্ছে। আমাকে মাফ করে দাও তুলি, আমি সত্যি খুব অসহায় ছিলাম। ঈশিতার ওই ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে আমি নিজের সবটুকু স্বপ্ন বিসর্জন দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি একা সব সামলে নেব এবং তুমি আমাকে ভুলে গিয়ে সুখী হবে। আমি বুঝতে পারিনি যে আমার নীরবতা তোমাকে এইভাবে কুড়ে কুড়ে খাবে। আমি আজ হার মেনে গেলাম তুলি, তোমার এই ভালোবাসার কাছে আমি সত্যি খুব ক্ষুদ্র। তুলি মুখ তুলে ঈশানের দিকে তাকালো। তার চোখে সেই রক্তিম ভাব এখন এক বিশাল প্রতিজ্ঞতায় রূপান্তরিত হয়েছে। সে নিজের বাবার দিকে ফিরে তাকালো এবং তার কণ্ঠে এখন বসের সেই দৃঢ়তা ফিরে এলো, তবে তাতে মিশেছিল অধিকার বোধ। সে স্পষ্ট জানিয়ে দিল যে আজকের পর থেকে ঈশান আর ঈশিতার জীবনের প্রতিটি নিঃশ্বাসের দায়িত্ব তার। আসাদ চৌধুরীও অপরাধ বোধে নুয়ে পড়ে শুধু মাথা নেড়ে সাই দিলেন। শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে ভালোবাসার বিজয় ধ্বজা উড়ছে। সময় তার আপন গতিতে বয়ে চলে এবং সব ক্ষত সারিয়ে দেয়। ঈশিতার সফল অপারেশনের পর আজ প্রায় 6 মাস কেটে গেছে। হাসপাতালের সেই সাদা করিডোরে সেই ভয়ানক স্মৃতিগুলো আজ শুধুই একটা দুঃস্বপ্ন। আসাদ চৌধুরী তার ভুলের প্রায়শ্চিত্ত করেছেন ঈশানকে নিজের ছেলের মর্যাদা দিয়ে। আর আজ সেই বিশেষ দিন, যার জন্য তুলি আর ঈশান দীর্ঘ 3টে বছর চাতক পাখির মতো অপেক্ষা করেছিল। পুরো চৌধুরী বেলা আজ রাজকীয় আলোকসজ্জায় সেজেছে। সাদা আর গোলাপি, গোলাপের সুবাসে মম করছে চারপাশ। বাড়ির বিশাল হলরুমে আজ বিয়ের আসর বসেছে। লাল বেনারসি আর সোনার গয়নায় তুলিকে যেন স্বর্গের অপ্সরই লাগছে। আর শেরওয়ানি পরা ঈশানের চেহারায় আজ কোনো দুশ্চিন্তা নেই, আছে শুধু একরাশ তৃপ্তি। তুলি আর ঈশান পাশাপাশি বসে আছে। আর বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তুলি একটু ঝুঁকে ঈশানের কানের কাছে মুখ নিয়ে গেল। কি হলো মিস্টার? এখনো কি ভয় পাচ্ছো, নাকি মনে মনে ভাবছো কোনো নাটক করে আবার মাঝপথ থেকে পালিয়ে যাবে? মনে রেখো, এবার কিন্তু পালানোর সব রাস্তা আমি আগে ভাগেই বন্ধ করে দিয়েছি। এখন চাইলেও তুমি আমার থেকে নিস্তার পাবে না। পালানোর ক্ষমতা কি আর আমার আছে তুলি? তোমারই ভালোবাসার অমোঘ শিকলে আমি চিরদিনের জন্য বন্দী হয়ে গেছি। 3 বছর আগে তোমাকে হারানোটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজ তোমাকে নিজের পাশে এই কোণের সাজে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবটুকু সুখ বিধাতা আজ আমার শূন্য ঝোলায় ঢেলে দিয়েছেন। আমি সত্যি খুব ভাগ্যবান। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর গভীর রাতে যখন দুজনে একান্তে বসলো, তখন জানালার বাইরে রূপালী চাঁদের আলো এসে তাদের শুভ্র বিছানায় আশ্রে পড়লো। তুলি জানালার পাশে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিল এবং তার খোলা চুলে বসন্তের বাতাস খেলা করছিল। ঈশান ধীর পায়ে পিছন থেকে এসে তুলির কোমরে হাত রাখলো এবং তার কাঁধে নিজের চিবুক ঠেকিয়ে শান্ত হয়ে দাঁড়ালো। তুলি ঈশানের স্পর্শে শিউরে উঠল এবং আলতো করে ঈশানের হাতের উপর নিজের হাত রেখে চোখ বন্ধ করে ফিরল। দুজনের হৃদয় স্পন্দন তখন যেন এক সুরে মিশে গেছে। এখনো কি বিশ্বাস হয় তুলি আমরা সত্যি এক হতে পেরেছি? মাঝে মাঝে আমার খুব ভয় হয়, এই বুঝি কেউ এসে এই সুন্দর স্বপ্নটা ভেঙে দেবে। আমি তো এখনো সেই সাধারণ ঈশানই আছি, যার কাছে ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বড় ছিল। আমি কি সত্যি তোমার যোগ্য হতে পেরেছি? তুমি সাধারণ হও ঈশান, তুমি আমার দেখা সবচেয়ে অসাধারণ মানুষ। যে মানুষ নিজের কলিজার টুকরা বোনকে বাঁচাতে নিজের ভালোবাসাকে হাসি মুখে বিসর্জন দিতে পারে, তার চেয়ে বড় বীর আর কেউ হতে পারে না। আর শোনো, এখন থেকে তোমার সব দায়িত্বের সমান ভাগিদার আমি। তুমি আর কখনো একা নও ঈশান, আমাদের পথ এখন থেকে এক। ঈশান মুচকি হেসে তুলির কপালে একটা দীর্ঘ গভীর চুমু আঁকলো। সেই চুমুতে ছিল 3 বছরের দীর্ঘ বিরহের অবসান আর আগামী দিনের এক সুন্দর নিটোল প্রতিশ্রুতি। তুলি পরম শান্তিতে ঈশানের চওড়া বুকে নিজের মাথা রেখে চোখ বন্ধ করলো। যে রাগী বসকে অফিসের সবাই বাঘের মতো ভয় পেত, সে আজ তার প্রিয় মানুষটার কাছে এক অতি সাধারণ লাজুক প্রেমিকা। অফিসে সেই কড়া মেজাজার শাসন আজ ভালোবাসার মিষ্টতায় চিরদিনের জন্য বিলীন হয়ে গেছে। কাল থেকে কিন্তু তোমাকে অফিসে ঠিক সময়ে আসতে হবে মিস্টার ঈশান। বসের বর বলে কিন্তু কোনো বিশেষ ছাড় পাবে না, বরং তোমাকে এখন থেকে ডাবল কাজ করতে হবে। আমার অফিসে শৃঙ্খলা নিয়ে কোনো আপোষ নেই, বুঝলে? তার মানে বিয়ের পরেও বসের হুকুম চলবে? আমি তো ভেবেছিলাম বাড়িতে অন্তত আমি বস হব এবং তোমাকে একটু শাসন করব, কিন্তু আমার কপালে যে আজীবন ওই রাগী বসের প্রেমই লেখা আছে। ঠিক আছে ম্যাম, আপনার সব হুকুম এই অদম সারা জীবন মাথা পেতে পালন করবে। ঘর জুড়ে তখন এক মায়াবী নীরবতা নেমে এলো। ঈশান তুলিকে আরো নিবিড়ভাবে নিজের উষ্ণ বুকের কাছে টেনে নিল। ঈশিতা এখন পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। আসাদ চৌধুরীর মনে হারানো শান্তি ফিরে এসেছে।
আর তুলি খুঁজে পেয়েছে তার হারিয়ে যাওয়া চিরচেনা সেই পুরনো ঈশানকে। ঘৃণা, অভিমান আর ভুল বোঝাবুঝির সব কালো মেঘ কেটে গিয়ে তাদের জীবনে আজ পূর্ণিমার আলো নেমেছে। অন্ধকারকে জয় করে ভালোবাসা আর ত্যাগের এই গল্পটি এখানেই এক সুন্দর পূর্ণতা পেল। সমাপ্ত।